মানে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে। তা সেই সময় একটা কাজ, যে যে একটা ভালো থাকার ওষুধ হয়তো কেউ খাইয়ে দিতে চাইছে মানুষকে, যে তুমি ভুলে যাও, হ্যাঁ তোমার অতীতটা তুমি ভুলে যাও, তুমি একটা ভালো থাকো। আমাদের 10 নম্বর প্রশ্নভিত্তিক প্রোগ্রাম আধুনিক ও সমকালীন ভাস্কর্যের উপর, তার 29টা পর্ব আপনারা পেয়েছেন। পরের পর্ব আসছে অল্প কিছুদিনের মধ্যে। এর মধ্যে আমরা আরেকটা বিশেষ পর্ব করছি। আজকে আমাদের আলোচনা শিল্পী প্রদীপ দাশের কাজ নিয়ে। তারপর উনি কাজ দেখাবেন, তারপর আমরা তা নিয়ে আলোচনা করব। আহ আমার সঙ্গে আছেন বিশ্বজিৎ মুখার্জি, মিতালি দাস, শেখ অভিক, নবকুমার চক্রবর্তী, শান্তিনাথ পাত্র ও রথিন কাঞ্জি। উনিও আমাদের সঙ্গে আজ রয়েছেন। আহ, যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে নিচের কমেন্ট বক্সে লিখবেন, ওখানেই আমরা উত্তর দেব। প্রদীপ দাস আহ, বেশ কিছুদিন কাজ করছেন। উনি ব্যাচেলার্স করেছেন গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে, তারপর 2003-এ, তারপর এমএফএ করেছেন রবীন্দ্র ভারতী থেকে, এমএফএ বা এমফিএ করেছেন রবীন্দ্র ভারতী থেকে 2005-এ। উনি পেইন্টার ছিলেন, পেইন্টার হিসেবেই ট্রেনিং নিয়েছেন, কিন্তু তারপর উনি মাল্টিমিডিয়া ইনস্টলেশনে চলে যান, সাইট স্পেসিফিক কাজ এবং পাবলিক আর্ট প্রজেক্টের সঙ্গে যুক্ত হন। 2006 থেকে ওর কাজ আহ, প্রচুর জায়গায় প্রদর্শিত হয়েছে, কলকাতা সহ ভারতবর্ষের আহ, সব বড় বড় শহরে এবং কিছু আন্তর্জাতিক শহরেও, যেমন সোল, মিলান, বন এবং মেরানো। আহ অনেক রেসিডেন্সি উনি অ্যাটেন্ড করেছেন এবং ওয়ার্কশপ, আর্ট ওয়ার্কশপ দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, লখনৌ এবং কলকাতায়। ইদানিং কালে গত কয়েক বছর উনি প্রদীপ দাস দুর্গাপুজোর প্যান্ডেল নিয়ে কাজ করেন। গত 3 বছর পর পর 3 বছর নাকতলার উদয়ন সংঘের প্যান্ডেল করেছেন। তার একটা নিয়ে, গত বছরেরটা নিয়ে উনি বলবেন এই এই প্রেজেন্টেশনে, ওর কাজের ওদের ব্যক্তিগত কাজের সঙ্গে কিভাবে সেটার সম্পর্ক রয়েছে। আর উনি হচ্ছেন যে একটা কালেকটিভ কলকাতার চাঁদের হাট, তার সঙ্গে যুক্ত। আহ, সুতরাং এবার আমরা চলে যাব প্রদীপ দাসের প্রেজেন্টেশন। প্রদীপ, তুমি নিয়ে নাও। হ্যাঁ, নমস্কার সবাইকে, এখানে যারা আছে বা যারা পরে শুনবেন। এই প্রদীপ, আহ, আমি বেশ কিছু কাজ এখন দেখাবো, যেটা 2006-এর পর করা, প্রায় 6টা কাজ। তা আমি যে কাজটা থেকে শুরু করছি সেটা হলো, এটা টাইটেল হলো কমফোর্ট জোন, 2014 সালের। মূলত এই কাজটা গুরুসদয় দত্ত মিউজিয়াম 2014 একটা প্রজেক্ট করে। গুরুসদয় দত্ত চাঁদেহাট মিলে প্রবীর গুপ্ত এই এই প্রজেক্টটা কিউরেট করেন। এখানে গুরুসদয় দত্ত মিউজিয়ামের সাথে যুক্ত আর্টিসানরাও ছিলেন, এবং তার সাথে কন্টেম্পোরারি আর্টিস্ট যারা কলকাতায় বিভিন্ন ভাবে কাজ করছেন, যারা ট্রেন্ড আর্টিস্ট, তারাও এই কাজটার সাথে যুক্ত হন। মানে এটা একটা লম্বা সময় ধরে এই কাজটা চলে, তাদের সাথে কথাবার্তা, মিউজিয়ামে যাওয়া, ওই ওই জিনিসপত্রগুলো দেখা মিউজিয়ামের। তা সেখান থেকে কাজটা শুরু হয় অনেক ওয়ার্কশপ, কথাবার্তার মধ্যে দিয়ে। তারপরে প্রত্যেকে তার মতন করে একটা কাজ উম, তৈরি করেন। কেউ আবার ওই আর্টিস্টদের সাথে কোলাবোরেটও করেন যারা মিউজিয়ামের সাথে যুক্ত। এটা মূলত ফোক আর্ট মিউজিয়াম, মানে দুই বাংলার সব থেকে বড় একটা ফোক আর্ট মিউজিয়াম। দুর্ভাগ্য সেটা এখন বন্ধ। তা আমার কাজটা ছিল, যেহেতু মিউজিয়াম একটা আর্কাইভ করে আহ, কোনো বিষয়কে কিংবা কোনো আর্টিফ্যাক্ট বা পুরনো কোনো যে কোনো ক্রাফটকে, আমার মনে হয়েছিল যে আমি একটা কাজ করব। আমার বহুদিনের এই শহরকে দেখা, শহর ঘোরা, তার দেখতে দেখতে আমার মনে হয় যে আমি একটা জায়গায় দেখছিলাম, উম, আহ, প্রচুর আমাদের কলেজের বাথরুম থেকে শুরু করে পাবলিক টয়লেট যেগুলো আমরা দেখি শহরের বিভিন্ন
বিভিন্ন প্রান্তে, বাস স্ট্যান্ডে, ধর্মতলার মোড়ে কিংবা অন্য কোনো জায়গায়। তা সেইগুলোর মধ্যে অসংখ্য ড্রয়িং থাকে এবং আহ তাদের ডিজায়ার গুলো সেখানে দেখা যায়। মানে মানুষ যখন ওখানে ঢোকেন সেটা তার তার স্পেস হয়ে যায় ওটা। ওই চারটে দেওয়াল তখন মনে হয় তার তার কাছে তারই একটা জায়গা। এবং তার মধ্যে হয়তো কখনো তার বান্ধবীর নাম লিখে রাখছে যাকে পাইনি। আবার কখনো কিছু ফোন নাম্বার, কখনো একটা ছবি পেস্ট করে দিচ্ছে। এরকম বিভিন্ন রকম মজার মজার জিনিস ওর মধ্যে আর্কাইভ হয়। তা এইটা একটা এই শহরের ম্যাপিং এর মতো, মানে শহরের বিভিন্ন পাবলিক টয়লেট থেকে সংগ্রহ করা ফটোগ্রাফ নিয়ে সেগুলো নিয়ে আমি একটা একটা স্ট্রাকচারকে আমি তৈরি করি, আর ওর মধ্যে ওগুলোকে রেপ্লিকেট করি। এবং দর্শক যখন ভেতরে ঢুকবেন তখন ওই দরজাটা চাইলে বন্ধ করে নিতে পারে, কারণ একটা ভিডিও স্ক্রিন ভেতরে ছিল। আর ভেতরটা এরকম অনেকটা উম ওই একটা কোমোড, সেটা ওরকম খুব কমফোর্ট হয়, এরকম পাশে দুটো বালিশ দেওয়া, সামনে স্ক্রিন, কিছু ম্যাগাজিন রাখা ছিল, আর পেন আর স্ক্র্যাচ করার বিভিন্ন টুলস গুলো রাখা ছিল এর মধ্যে। তো মানুষ ঢুকলে ওইগুলো মানে ওগুলো ব্যবহারও করতে পারতেন, আবার নাও করতে পারেন। আচ্ছা, এটার এটার বিভিন্ন ভিউ গুলো ছিল, উপর থেকে সাইড থেকে কিরকম দেখতে। চারদিক থেকে খোলা যেত, চারটে দরজা ছিল। আর এটার আরেকটা ইন্সপিরেশন ছিল আমাদের আমাদের গভর্নমেন্ট কলেজ যখন আমি পড়তাম তখন একটা গুমটি ঘর ছিল, মানে ঠিক সোজা গিয়ে ধাক্কা খেত ওই গুমটি ঘরের। আমি ওখান থেকে এই রংটা, টেক্সচারটা আমার ওখান থেকে নেওয়া। আর ভেতরটা ওরকম পাবলিক টয়লেটের মতন, নিচে একটা রেড কার্পেট, তার উপর বসা, এবং তার সাথে ওরকম ম্যাগাজিন, কিছু কিছু স্ক্র্যাপার ওখানে রাখা ছিল। পরের কাজটা তার প্রায় 4 বছর পর। উম এটা টাইটেল ছিল আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার বলে একটা ছবির, একটা একটা হলিউডের একটা মানে ফিল্মের টাইটেল এটা। এটা একটা ওই একটা মার্ডার মিস্ট্রি, সেটাকে নিয়ে একটা কাজ। এবং এইখানে এখানেও একটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছিল যে আমি একটা এসকারভেশন সাইট তৈরি করেছিলাম। আর বলেনি যেটা হলো যে এই কাজটা আমি যখন করি, মানে এই কাজটা যেখানে হয় সেটা হলো চাঁদেরহাটের ওই ওই অঞ্চলেই আর কি, মানে আমাদের শুশুনিয়া অঞ্চলে। এবং এই কাজটা ছিল একটা প্রজেক্টের পার্ট, যেটা একটা রেসিডেন্সি প্রোগ্রাম, পড়শি বলে। পড়শি দেশ থেকে বহু শিল্পীরা, যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান, তাইওয়ান, নেপাল, বাংলাদেশ, এই অঞ্চল থেকে অনেক আর্টিস্টরা আমাদের বন্ধুরা, এবং বিভিন্ন আর্টিস্টরা যারা এই 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 বিষয়গুলো নিয়ে কাজ করেন, তাদেরকে আমরা ইনভাইট করি, তারা আসেন। এবং ইমরান হোসেন পিপলু বলে একজন পুরো জিনিসটা কোঅর্ডিনেট করেন, বাংলাদেশের পরিচিত একজন আর্টিস্ট। তা আমার যে কাজটা ছিল সেটা, উম এটা একটা টপ ভিউ থেকে দেখা ওই জায়গাটা। আমি একটা ফেক এক্সকাভেশন সাইট ওখানে তৈরি করি। আর ঠিক তখন আমরা দেখছিলাম যে জল নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনছিলাম। মানে আমাদের কোনো এক মন্ত্রী বলছিলেন পাকিস্তানের নদীটাকে আটকে দেবে, যেটা কাশ্মীর থেকে যায়। আবার দেখছিলাম চেন্নাইয়ে, আর তার এর ঠিক কিছুদিন পর দেখলাম যে চেন্নাইতে ওরকম জল, ট্রেনে করে জল যাচ্ছে ওরকম, মানে জলের একটা ভয়ঙ্কর ক্রাইসিস হয়, মূলত পানীয় জল। আর এই সাইটটা আমি তৈরি করেছিলাম, আর এখানে ছায়াতে দেখা যাচ্ছে যে একটা বোর্ড টপ থেকে, ওই বোর্ডটা লিখেছিল সম্ভবত এটা তৃতীয় বিশ্বযুদ্ধের আগের একটা সাইট। এখানে মানুষের ঘরে জলের লাইন যেত। তা সেই রকম অনেকগুলো পাইপ লাইন, কল, এবং উত্তর কলকাতার ওই রকম যেগুলো কাস্টিং আয়রনের কলের ইয়ে ছিল সেগুলো ওখানে রাখি। আর মানুষ চাইলে নেমে দেখতেও পারেন। তো সেই রকম ভাবে ইয়ে হয়। এই 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 সাইটটাকে তৈরি করি। আর এর দুটো দিকে দুটো পুকুর ছিল, একটা শুকনো, একটা জলে পরিপূর্ণ। এটা ছিল রাতের বেলা এরকম দেখতে। এই পেছনটা আরেকটা পুকুর, তার সামনে ওই ওই টেক্সটটা লেখা ছিল আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার। আর আরেকটা চেহারা ছিল, আরেকটা, আমরা দরজা খুললে দেখি নেতা বা নেত্রীর আহ একটা বড় কাট আউট, ওই সেরকম ভাবে একটা কাট আউট রেখেছিলাম ওখানে। এখানে একটা জলের কল তুলে, আহ, একটা আমাদের বোম্বের একটা সিনেমাতে এখানে সানি দেওয়ালের একটা পোস্টার ছিল, যে কল তুলে, মানে ওই সিনেমাটাই ছিল যে কল তুলে পাকিস্তানি মানুষজনদের মারছে ও। তা সেই জায়গাতে আমার মনে হয়েছিল যে এখানে কলটা অস্ত্র হিসাবে দেখানো হয়েছে। তা এইরকম তিন ভাবে একটা কাজকে আমি আমি দেখানোর চেষ্টা করেছিলাম।
আর এটার টাইটেলটা ওটাই ছিল যে আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার। এখানে সামার কথাটা খুব ইম্পর্টেন্ট, যে বিশ্ব উষ্ণায়নের ফলে এখন যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং পানীয় জলের জলস্তর যেটা আস্তে 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 নেমেও যাচ্ছে, তা সেইটা নিয়ে আমার এই কাজটা। নেক্সট যাচ্ছে। এইটা তার একটু আগের কাজ, 2017 ফ্লোটিং পিয়ানো বলে। এই এই কাজটার আমার আহ, যেটা মানে এই কাজটা যেটা আমার ইন্সপিরেশন ছিল বলা যায়, বা যেখান থেকে আমি কাজটা শুরু করি, ডিপারচারের জায়গাটা, সেটা ছিল পিয়ানিস্ট বলে একটা ফিল্ম। অনেকেই দেখেছেন, মানে এটা খুব পরিচিত একটা ফিল্ম, সত্যি ঘটনা নিয়ে এবং একজন পুলিশ মিউজিশিয়ানকে নিয়ে। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা মানে ওই শহরটাকে ভাঙছিল, এবং প্রথম শটেই ফিল্মটাতে ছিল খুব ভয়ঙ্কর একটা জায়গা, যে একটা লোক বসে পিয়ানো বাজাচ্ছে একটা রেডিও স্টেশনে, আর দেওয়ালটা উড়ে যায় বোম্বিং এর ফলে। তা সেইটাকে মাথায় ছিল, তারপরে আমি একটা অন্যভাবে এই কাজটা করি, যে একটা পিয়ানো মনে হচ্ছে ভাসছে নৌকোর মতন, তার বেসটা নেই, আর একটা সাইডে জগ জগ দিয়ে তোলা ছিল, এটা কাঠের তৈরি পুরোটা, আর ওপরের পার্টটা লোহায় এচিং করা। আর ভেতরে এইরকম ছিল, ভেতরে একটা শহর। আহ এই শহরের রেফারেন্স ছিল পালমিরা বলে একটা শহর, যেটা আইএসআইএস টা ভাঙছে। সেই শহরের একটা ভগ্নপ্রায় শহরের, খুব প্রাচীন রোমান একটা শহর, রোমান আর্কিটেকচার ওর মধ্যে আসে, মানে এই শহরটা ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে, সেরকম একটা শহর ওই ওই গ্র্যান্ড পিয়ানোটার মধ্যে বসানো ছিল। এবং এইটা সেরামিকে তৈরি, আর ওই কাঠের যেই আহ, একটা একটা রাস্তার ডিজাইনের মতন ওই ওই প্যাটার্নটা হয়ে গেছিল তখন। একটা টেবিল ল্যাম্পে এই পুরো আলোটা তৈরি হচ্ছিল, আর একটা স্ক্রিন ছিল যেখানে একটা নোট থাকে, যেখানে স্বরলিপিগুলো থাকে। একটা খুব প্রাচীন সিরিয়ান স্বরলিপি ওখানে আমি রেখেছিলাম, যেটা পুরনো একটা স্বরলিপি হিসাবে ধরা হয়, যেটা যেটা খুঁজে পাওয়া যায় আর কি। সেইটা ওই ওই স্ক্রিনটার মধ্যে ছিল। এটা হলো পুরো চেহারাটা, এটা ক্লোজ আপটা ইনসাইডে। এইটা উম এই কোভিড এর সময়ের একটা কাজ। এটা কেসিসি তে এই কাজটা প্রথম দেখেছিলাম, তারপরে দিল্লির আর্ট হেরিটেজ গ্যালারিতে দেখাই এই গত বছর। তা এটা ছিল ডায়েরি অফ এ টাইম। এটা এই প্রথম শোটা যেটা ছিল, তার তার কনসেপ্ট ছিল হলো টাইম, সেটা একটা গ্রুপ শো ছিল। ওই কোভিড এর সময় যে একটা শূন্যতা তৈরি হয়, সেই সময়ের যে শূন্যতা, সেটা নিয়ে মূলত এই শোটা ছিল। এবং আমার যে কাজটা ছিল, এটা একটা আয়রন এচিং করে করা পুরোটাই। আর এটার এটা দেখাটা ছিল আমার, যে আমি যেভাবে দেখাতে চেয়েছিলাম, লোকজন আমরা দেখতাম ছোটবেলায়, এখনো কোনো কোনো জায়গায় দেখি নিউজ পেপার লাগানো আছে রাস্তার পাশে, সেই রকম একটা জায়গা ছিল, কিন্তু আমি এটাকে গোল করে দিই, মানুষ চাইলে পেছন থেকে ঘুরে দেখতে পারে। একটা ভিডিও আছে, আমি দেখাচ্ছি। আর আর এইটার মধ্যে যে টেক্সট গুলো ছিল, টেক্সটের অনেকটা অংশই ছিল যে ওই কোভিড এর সময় নিউজ পেপারে কিছু ক্লিপ, ওগুলোকে এচিং করে রাখা। এবং আরেকটা ঘটনা ছিল যে ট্রেনের লাইনে অনেক লোক শুয়েছিলেন, তারপরে তার পরদিন সকালবেলায় ভুসওয়ালের কাছে একটা জায়গা, সেখানে ট্রেনটা চলে যায় আর রুটি গুলো ছড়িয়ে থাকে, সেই নিউজ এর অংশটা ওখানে ছিল। লোক চাইলে পড়তে পারতো, মানে হাই লেভেলে ওটা রাখা ছিল। আর পেছনে একটা ভিডিও ছিল, খুব ছোট্ট একটা ওয়েল্ডিং শিল্ডের পেছনে একটা ছোট মনিটরে একটা ভিডিও রেখেছিলাম, যে অনেকগুলো মুরগির কাটা মাথা ওখানে পড়েছিল। কখনো কখনো একটা মাথা মানে হা করছে, মানে জীবন আর মৃত্যুর মধ্যের যে সময়টা, একটা ট্রানজিশনকে আমি দেখানোর চেষ্টা করছিলাম। এটা তার ক্লোজ আপ ভিউ। আর যেহেতু আমার ট্রেনিংটা পেন্টিং এ, তারপরে আমি মাস্টার্স করেছি রবীন্দ্রভারতীতে, সেটা গ্রাফিক্সে। তা এই দুটোই আমাকে খুব মানে আমার কাজের মধ্যে সেটা বিভিন্নভাবে থাকে।
এইটা ছিল 2020, মানে একদম লকডাউন হওয়ার ঠিক আগের একটা সময়। এটা ফেব্রুয়ারি মাসে বেহালায় একটা আর্ট ফেস্ট হয় এবং হতো সেটা। সেই সময়ের একটা কাজ। এই যেই জায়গাটা আমি সিলেক্ট করেছিলাম সেটা একটা সাইকেল গ্যারেজ ছিল। ওই ওই এটা একটা খোলা জায়গাতে হয়েছিল, একটা পাবলিক আর্ট প্রজেক্ট। আর আর এই সময়টা থেকে 19 সাল 20 সালের শুরুটা, এটা খুব একটা অন্যরকম সময় ছিল। কারণ তখন মানুষ এনআরসি সিএ নিয়ে কথা বলছে, কেউ কাগজ খুঁজছে। এবং আমি এখানে যেটা করেছিলাম যে একটা ভালো থাকার ওষুধ, মানে কেউ তাদের জন্য ভালো থাকার ওষুধ বিক্রি করতে চাইছে, যে যাতে কাগজের কথা ভুলে যায়, কিংবা মানে তার পুরনো অতীতকে ভুলে যায়। সেরকম একটা ভালো থাকা ওষুধ বিজ্ঞাপন নিয়েই এই কাজটা। আমরা যেরকম মেলাতে কিংবা উম, ওই বিভিন্ন বিভিন্ন রকম রকমারি জিনিসপত্র, হরেক মাল, এই সময় যে সাউন্ড গুলো শুনি, এবং এইখানে যে সাউন্ডটা ব্যবহার করেছিলাম আমাদের অঞ্চলে, ওই ব্যথার ওষুধের যে যে ভদ্রলোক গলাটা দেন, কে দিয়েই আমরা খুঁজে নদিয়াতে খুঁজে পাই, তারপর তাকে দিয়ে মূলত সাউন্ডের কাজটা করানো হয়। আর এবার দেখাই, তারপরে এই কাজটা নিয়ে কথা হবে। এটা ছিল ওই ওই গ্যারেজটার মধ্যে একটা সাইকেলকে আমি ডিজাইন করি। পিছনে একটা লেড ছিল কমলা রঙের, আর একটা মাইক ছিল, ওই মাইক থেকে সাউন্ডটা বেরোচ্ছিল। আর এর ঠিক উল্টো দিকে একটা দেওয়ালের মধ্যে একটা প্রজেকশন ছিল, উল্টো দিক করে কিছু মানুষ। ওটা মূলত শাহিনবাগে, আমি যখন যাই শাহিনবাগ থেকে নেওয়া একটা একটা ভিডিও ক্লিপ, ছোট্ট ক্লিপ, যে মোমবাতি নিয়ে মহিলারা ঢুকছে ওই ওই মঞ্চে। তা কিছু লোক উল্টো কথা বলে, সেই জন্য উল্টো করে রাখা ছিল ওটা। আর এখানে সেই ওষুধ বিক্রির উম ওই এটা, মানে ওই সাইকেলটা এখানে রাখা ছিল। আর সাইকেলের একটা পার্ট আমি ওই কাস্টিং আয়রনের যে গ্রিল গুলো আছে সেইগুলো ব্যবহার করেছিলাম, ভাঙা টুকরো গুলো। যে এর শুরুটা, এর শিকড়টা হয়তো মানে অনেক পুরনো, সেটা কলোনিয়াল সময় থেকেই হয়ে আসছে। তো সেই জায়গা থেকে ওরকম কাস্টিং আয়রনের কিছু গ্রিলের টুকরো ব্যবহার করি। আর পশুর পায়ের মতন পাটাই স্ট্যান্ড ছিল। এবার ভিডিওটা দেখালে হয়তো এটা বোঝা যাবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আই ঘুম যায় ঘুম, ঘুমের দেশে যা, কিন্তু মন্দ কপাল। রাতে ঘুম নেই চোখে, দু চোখের পাতা এক করতে পারছেন না। সারা রাত মনে মনে কাগজ খুঁজে যাচ্ছেন। কাগজ, কাগজ কোথায় কাগজ? চিন্তার কালো মেঘে গোদগ্ধ বিশ্বাস ঠেকছে। আর এদিকে দিনের পর দিন ডাক্তার খেয়ে যাচ্ছে টাকা, আপনার পকেট ফাঁকা। আর দুশ্চিন্তা নয়, এসে গেছে, এসে গেছে, এসে গেছে গোচনা মিশ্রিত চিন্তাহরণ চূর্ণ। প্রতি রাতে 1 কাপ গঙ্গা জলে মাত্র 2 চামচ খেয়ে নিন, নিমেষে চিন্তা উধাও। ভুলে যাবেন অতীত, ফিরে পাবেন জান। বেহুলা যেমন লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়ে এসেছিল, এই ঔষধ তেমনি আপনাকে দেবে নতুন জীবন, সুস্থ করে তুলবে গ্যারান্টি। কামদেব কবিরাজের বৈদিক স্বপ্নে পাওয়া এই মহা ঔষধে রয়েছে চিরের নির্যাস, গোচনা থেকে আহরিত স্বর্ণচূর্ণ, পোয়াতি হরিণের নাভি থেকে সংগ্রহ করা ব্রহ্মতৈল, সঙ্গমলিপ্ত ময়ূরের অশ্রু আর অর্জুনের তীর থেকে নিঃসৃত ভেষজ ঔষধি। আসুন, দেখাশোনা ফ্রি, কেনাকাটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঔষধ মাত্র 5 টাকা, 10 টাকা, 20 টাকা। 10 টাকা ও 20 টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, আর হবে না বৌদি আপনার লাল টুকটুকে বেনারসি শাড়ি। ও দাদা, ও দাদু, ও বৌদি, ও খুড়ো, ও দিদি ভাই, এখনই চলে আসুন নতুন সঙ্গের পাশের গলিতে বেহুলা কেমিক্যালসে। কোম্পানির প্রচারের স্বার্থে এর সাথে পাবেন 1 পোয়া গঙ্গা জল ফ্রি। সংগ্রহ করুন বাবা কামদেবের চিন্তাহরণ চূর্ণ। এরপর ফাইনালি যে কাজটা দেখাতে যাচ্ছি, সেটা সেটা টাইটেল হলো হৃদয়পুর।
হার্টল্যান্ড আর কি। এইটা 3 বছর আমি নাকতলা উদয়ন সংঘ বলে একটি ক্লাব আছে, মানে এটা দক্ষিণ কলকাতার একটা অংশ। তা সেই নাকতলা উদয়ন সংঘে আমি 3 বছর ওখানে কাজ করি, এবং প্রথম বছর যখন কাজ করতে যাই কোভিড এর সময় 21 সাল, তখন আমি যখন কথা বলি মানুষজনদের সাথে, তখন উম, কথা বলতে গিয়ে দেখি যে আহ, তারা কেউ ফরিদপুরের ভাষায়, কেউ ঢাকার ভাষায়, কেউ আহ কুমিল্লা কিংবা যশোরের ভাষায় কথা বলছেন। আমার মনে হয়েছিল যে এই পাড়াটাকে নিয়ে যদি কাজ করা যায়, কারণ আমার দীর্ঘদিনের কমিউনিটি নিয়ে কাজ করার মানে একটা তো অল্প হলেও অভিজ্ঞতা ছিল, এবং আমরা চাঁদে হাটে যখন কাজ করেছি একসাথে অনেকে, মানে একটা কাজ এখন চলছে কয়েক বছর ধরে, সেটা একটা খাল পাড় নিয়ে। তা আমার মনে হয়েছিল যে ওই পাড়াটাকে নিয়ে যদি একটা কাজ করা যায়, কারণ দুর্গাপূজায় তো আমরা একটা জায়গায় গিয়ে সাজিয়ে আসি, একটা ইউটোপিক স্পেস তৈরি করি ওই অঞ্চলটায় গিয়ে, সেটা যে কোনো পাড়ায় গেলেই করা যায়। কিন্তু ওই পাড়াটাকে নিয়েই যদি একটা কাজ করা যায়, এবং ওই পাড়ার যে ইতিহাস এবং এবং যেই যে ছোট ছোট স্মৃতিগুলো মানুষের মনে রয়ে গেছে, সেগুলো যদি খোঁজার চেষ্টা করি, সেইটা নিয়ে কাজ হয়। এবং 21 থেকে 23 অব্দি আমি কাজ করি। ফাইনাল এই বছর আমি এই কাজটা শেষ করি, এবং এর টাইটেলটাতে হৃদয়। এই কাজটা যখন উম 3য় বছর শুরু করি, ততদিনে ওই পাড়ার মানুষজনদের সাথে আমার একটা চেনাশোনা, কিছুটা হলো সম্পর্ক। যে জায়গায় বসে সকালবেলায় ব্রেকফাস্ট করে লোকজন, ঘুগনি পাউরুটি বা এই ধরনের খাবার টাবার, চা, তা সেই জায়গায় বসি, কথা বলি, কথা বলতে বলতে অনেকের সাথে পরিচয় হয়, এবং তাদের কেউ সরাসরি ওখান থেকে এসছেন, কারো বাবা ওখান বাংলাদেশ থেকে এসছেন, কেউ 47-এ, মূলত ওই পাড়াগুলো 47-এ আসা মানুষজন। কিছু মানুষ 71-এ আসেন, আর বেশি সংখ্যায় ওখানে আসে 47-এ। তা সেই 47-এর ঘটনাগুলো প্রায়, তাদের কারো কারো বয়স 96, 94, 98, এই এই মানুষজনদের খুঁজি। এবং আমরা প্রত্যেক দিন, মানে যখন পুজোর কাজ শুরু হয় তার আগে থেকেই একটা সাউন্ড রেকর্ডার, একটা ক্যামেরা নিয়ে প্রত্যেকের বাড়ি যেতাম, এবং ওই ওই তাদের কথাবার্তা এবং স্মৃতিগুলোকে খোঁজার চেষ্টা করতাম। এই করতে করতে প্রচুর ফটোগ্রাফ পাই, মানে সেগুলো অ্যালবাম। প্রচুর অবজেক্ট পাই। কেউ তার সিঁদুরের কৌটো দেখাচ্ছে তার মা বা ঠাকুমার বা সিঁদুরের কৌটো। কেউ তার 2 জেনারেশন আগে বিয়ের শাড়িটা দেখাচ্ছে, যে তিনি ঢাকায় থাকতেন। কারো কাছে যজমান ছিলেন, তার পুঁথিটা তাল পাতায় লেখা। তো এইরকম অনেক আম, স্মৃতি এবং স্মৃতির গল্পগুলোকে খুঁজে খুঁজে পাই ওখানে। এবং স্মৃতিগুলো যেহেতু ফ্র্যাগমেন্টেড, এবং টুকরো টুকরো ভাবেই আমি ওই প্যান্ডেলটাকে সাজাই। এবং ওই 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 চারপাশকে আমি ঢাকিনি, মানে ওই ভেতর থেকে আশপাশ বাড়িগুলো দেখা যাচ্ছিল। কখনো একটা আমি ওখানে প্রচুর আলমারি ব্যবহার করেছিলাম, তার মধ্যে কেটে দিয়ে পেছনের বাড়ির সাথে কানেক্ট করেছিলাম সিঁড়ি দিয়ে। আবার কখনো খোলা রেখে দিয়েছিলাম একটা অংশ, যেখান থেকে ওই ওই পাড়াটাকে পুরো দেখা যায়। যেহেতু পাড়া নিয়ে একটা কাজ ছিল, আমার মনে হয়েছিল যে পাড়াটাকে না ঢেকে আরো কিভাবে পাড়াটাকেই কাজের মধ্যে নিয়ে আসা যায়। তো সেটাই ছিল আমার কাজের বিষয়টা মূলত। তা এই কাজটা করতে গিয়ে বিভূতিভূষণের লেখাটা আমার মনে হয়েছিল যে এটা খুব বড় করে, আর একটা জায়গায় ওই ওই যেভাবে বইয়ের টেক্সটটা ছিল সেভাবে আমরা ওইটাকে রেপ্লিকেট করি খুব বড় স্কেলে। এবং ঢোকা এবং বেরোনোর জায়গাতে এই লেখাটা ছিল, যে ছোট, মানে সূক্ষ্ম আর তুচ্ছ জিনিসের ইতিহাস, সেইটা কিভাবে আহ মানে আজকের তুচ্ছটা 1000 বছর পরের মহাসম্পদ, এইভাবে টেক্সট লেখা ছিল। এই এগুলো হলো সেই ইন্টারভিউ গুলোর ছবি। তাদের স্মৃতিগুলো নিয়ে কথা বলছেন কেউ। আহ মানে আমরা শুরু করি হয়তো 2 মিনিট 10 মিনিট কথা বলার জন্য, আহ, কিন্তু কখনো কখনো 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাচ্ছিল। প্রচুর মানুষ, মানে কয়েকশো মানুষের সাথে কথা হয়, তারপরে বেশ কিছু রেকর্ড করি আমরা। মানে ওই একটা দক্ষিণ কলকাতার একটা বড় অংশের উম, মানে আর্কাইভ হয়ে আছে আমাদের কাছে, মানে একটা বড় অংশের মানুষজনদের কথাবার্তা, তাদের স্মৃতিগুলো। এরকম প্রচুর অ্যালবাম। এটা একটা ম্যাট্রিকুলেশন, মানে ক্লাস 10 পাসের একটা সার্টিফিকেট।
সবগুলো হয়তো দেখাতে পারবো না, বেশ কিছু আমি এখানে রেখেছি যেগুলো, এটা রিফিউজি কার্ড। এখানে আরেকটা অংশে আমি রেখেছিলাম যে সেটা কাজ দেখাতে গিয়ে বলবো যে আহ, আমরা তো এক এক ধরনের ইতিহাস দেখি যে ওপার থেকে এসছে হিন্দুরা, এসে এখানে তারা থেকেছে, কিন্তু তারাও অনেক মুসলিমকে বা তাদের বাড়ি থেকে তাদেরকে উৎখাত করে তারাও থেকেছেন। সেই সেই ঘটনাগুলো, মানে তার ছোট ছোট এভিডেন্স গুলো যেগুলো আমরা খুঁজে পাই, সেগুলোকে এই এই জায়গাটা একটা হিস্ট্রি ওয়াল মতন বানাই, তো তার মধ্যে রাখি। এটা হলো মানে একদম এন্ট্রেন্সের ওই জায়গাটা। এটা হলো বড় স্ট্রাকচারটা, এগুলো তার ডিটেল। কখনো একটা নদীর ম্যাপ, কখনো একটা বাড়ির অংশ, এরকম ছোট 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 টুকরো টুকরো ভাবে ছিল। মানে স্মৃতি যেভাবে ভেসে আসে, মানে তার টাইম লাইনটা হয়তো ঠিক থাকে না, কখনো আগের ঘটনা পরের ঘটনা বা অন্য অন্য কারো ঘটনা ঢুকে যায়। তো সেইভাবেই এটা এই এই জায়গাটাকে তৈরি করা ছিল। আর এইখানে এরকম হম যেখানে প্রতিমাটা ছিল তার পেছন দিকটায়, মানে ঢোকার দিকে, ওই পাড়ার যে নেম প্লেট গুলো ছিল সেগুলোকে রেপ্লিকেট করি ওখানে রাখি। আরেকটা খুব ইন্টারেস্টিং যেইটা এই কাজটা করতে আরো আরো ইয়ে করেছিল আমাকে, মানে যখন এই পাড়াটা যাই দেখলাম যে কলকাতা 47, এবং 47-এরই ঘটনা এবং তার পরের পার্টিশন, সেটা নিয়েই কাজ হয়। এই পিনকোডটা কোথাও একটা কোইন্সিডেন্স, এটা এটা মিলে যায়। আরেক আরেকটা জায়গা যেটা হলো যে ওই আলমারির মধ্যে লকার, লকারের মধ্যে একটা ফটোগ্রাফ রাখা, মা ছেলে। এইটা এইটা ওই একটা আলমারি কেটে পেছনের বাড়ির সাথে কানেক্ট করেছিলাম। এটা একটা এফিডেভিট যেটাতে আহ কাউকে বাড়ি দেওয়া হয়েছিল বা জায়গা দেওয়া হয়েছিল, তার নামগুলো ওখানে লেখা ছিল। সেটা আমরা বড় করে কাঠের মধ্যে, এটা ডিটেলটাও আছে, এরকম ভাবে করা হয়। এবং এখানে একজনের নাম ছিল মধুসূদন ভট্টাচার্য, মধুসূদন বাবু আবার কারো বাড়ি দখল করেছিল, সেই কাগজটাও ছিল। সে সে মহিউদ্দিন সাহেব, সে আবার ওনার নামে সরকারের কাছে দরখাস্ত, মানে জানায় যে আমার বাড়িটা ওনারা দখল করেছে, সেই কাগজটা খুঁজে পাই। একটা অংশ এরকম ছিল যে এইখানে আহ পদ্মার জল যেমন গঙ্গায় মিশেছে, সেরকম ভাবে কাঁচের বোতলে আহ, আমি বাংলাদেশ যখন এই কাজের জন্য যাই, বিভিন্ন নদীর জলগুলো আনি, সেই জলগুলো এখানে ডিসপ্লে করেছিলাম। আর পেছনটায় একটা টেক্সচার ছিল সেলাইয়ের, ওই নদ কিছু কখনো কখনো নদীর ইমেজ কখনো মিশে যাচ্ছে। আর এগুলোর গায়ে ট্যাগ লাগানো ছিল যে কোন জায়গা থেকে নেওয়া, তার ল্যাটিচিউড লংটিচিউডটা ছিল, এবং নদীর নাম, কখনো কালিজিরা নদী, কখনো কীর্তনখোলা, এইরকম নদীর নামগুলো উম, এই এই গায়ে ট্যাগ রাখা ছিল। আবার এই পাড়ার যেহেতু আদিগঙ্গার পাশের পাড়া এটা, আদিগঙ্গার জল এখানে ছিল। এগুলো আমরা এমলাজ করেছিলাম। আমার বন্ধু দেবব্রত ও অমর, ওরা সবাই এই পেন্টিংটা করতে সাহায্য করেছিল। ওরাই বড় বড়, এটা অনেক বড়, মানে 12 ফুটের একটা পেন্টিং। সেটা ওই টেক্সচারে করা, যে পুরনো 60 বছর 70 বছর আগের ফটোগ্রাফ। এইভাবে অনেকগুলো ছবিকে একসাথে রাখি, কখনো কখনো ওই ছবিগুলো মিশে যাচ্ছিল অন্য ছবির সাথেও। যে এই দুর্গা পুজোটা ছিল এই পাড়ার মানুষজনকে, মানে এক পরিবার গুলোকে একসাথে করে একটা বৃহত্তর পরিবারে আহ রূপান্তরিত হয়। এবং আহ দুর্গার ভূমিকা ছিল এখানে ওই অনুঘটকের, যেখানে ওই ওই বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজনকে আবার একত্রিত করে, আবার একটা বৃহত্তর পরিবারে তারা যুক্ত হয়। তো সেই জায়গা থেকে ফটোগ্রাফ গুলোকে রাখা ওইভাবেই, যে কখনো অন্যের ফটোগ্রাফের অংশ নিয়ে আরেকটা ফটোগ্রাফ তৈরি হচ্ছে, কখনো মিশে যাচ্ছে এবং কখনো প্রকট ভাবে থাকছে। ওরকম খাট বা বিভিন্ন অবজেক্ট ওখানে তৈরি করি, যেগুলো ফটোগ্রাফের মধ্যে কখনো কখনো দেখতে পাই আর কি। সেটা একটা প্রমাণ সাইজের খাট।
সেই অংশটা ওখানে রাখা ছিল। এবং তার পাশে যে ফটোগ্রাফটা ছিল এনলার্জ করে, যেটাকে পেন্টিং করে, সেটা ছিল নতুন বিয়ে হওয়ার পর একটা ছবি। এবং এই ছবিটা খুব ইন্টারেস্টিং, মানে খুব শক্ত হয়ে বসে আছে দুজন, যেহেতু তখনকার দিনে ছবি তোলার রীতিটাই এরকম ছিল, অনেক ভাবে বসিয়ে মানে একটাই টেক করতে হবে, সুতরাং অনেকক্ষণ ধরে বসানো, সেইটাও ছবির মধ্যে ছিল। তো সেই জায়গা থেকে এই ফটোগ্রাফ গুলোকে বাছা যে, এবং এই ফটোগ্রাফ গুলো একদম ডান দিকে যে ফটোগ্রাফটা দেখতে পাচ্ছি, সেই একটা কোলে বাচ্চা, এই বাচ্চাটা এখন 60 বছর বয়স, 60 কি 65। তা সে আবার আহ, তার মায়ের কোলে তাকে যখন দেখছে, সেটা একটা অন্য স্মৃতি, অন্যরকম অভিজ্ঞতা। এইখানেও একটা পেছনে ছিল একটা পরিবার, আহ তার সামনে ঢাকার ম্যাপ ছিল, তার সামনে লেয়ারে অনেকগুলো ছোট ছোট ফটোগ্রাফ ছিল। তুমি তো এটা দেখালে না, প্রদীপ, তোমার ওই যে প্যান্ডেলের যে প্রথমত তুমি এটা বললে না যে ওই যে লেখাগুলোকে তুমি ব্লো আপ করেছো কাঠে বা মেটালে, সেটা কিন্তু বোঝা গেল। ওই হুম তোমার বিভূতিভূষণের ইয়েটা, তারপরে ওই যে সার্টিফিকেটটা। আর হুম আরেকটা হুম ব্যাপার হচ্ছে, এর প্যান্ডেলের ক্ষেত্রে তোমার তো কিছু লং শট দেখানো দরকার, নইলে তো লোকে তো টুকরো টুকরো দেখলাম আমরা, কিন্তু গোটা হুম হুম। এটার মানে গোটা পরিস্থিতিটা কিরকম, ফিনিশ জায়গায় কিরকম আমি একটা ছোট দেখতে করে লাগছে। ভিডিও দেখাতে পারি, আমি একটা ছোট হ্যাঁ, করে সেইটা ছোট্ট একটা তুমি ভিডিও আছে। দেখাও, নইলে তো এটা বুঝবে না লোকে, মানে এটা হুম মুশকিল হয়ে হুম। যাচ্ছে। ময়মনসিংহের রাখলাম জেলার হাই স্কুল, হালুয়াঘাট গ্রামে সেখানে জন্ম। আমার ঠাকুর সেখানে আমি দাদা ক্লাস 5 অবধি ডাক্তারি করতেন আর স্কুলে কি। পড়াশোনা করেছি, উনি কি প্রাইমারি ডাক্তারি স্কুলে। করতেন আমাদের কোনো, আমার কোনো তারপরে জ্ঞান যখন নেই। ঋণী হয়ে চোখ পাল্টায় করে ভালো থাক সব কিছু হৃদয় পুরে।
আচ্ছা, তাহলে আমরা প্রদীপের প্রেজেন্টেশন দেখলাম। এবার আমরা আলোচনায় যাব বিভিন্ন দিক নিয়ে, ওর ব্যক্তিগত কাজ এবং এই প্যান্ডেলের এই পার্টিকুলারলি গত বছরের হৃদয়পুর কাজটা। আহ, আমরা দেখি কার কি প্রশ্ন আছে। আমার দু একটা প্রশ্ন আছে, আমি পরে করছি সেগুলো। প্রদীপের সঙ্গে যেহেতু আমার তুই তুই তুকারি সম্পর্ক, আমি যেহেতু তুই বলি, এখানে হয়তো অন্য দর্শকদের ক্ষেত্রে মনে হবে কেন তুই বলছি। যেহেতু আমাদের সম্পর্কের জায়গাতে আমি তুই বলেই বলি, নাহলে একটু ব্যাপারটা খুব অস্বস্তিকর, হঠাৎ করে একটা অন্য কোনো সম্বোধন করাটা সমস্যা। তো তুই তুই করেই বলি। হুম। প্রদীপ, আমার কতগুলো প্রশ্ন কতগুলো বক্তব্য আছে। সেটা হচ্ছে, এই যে কাজগুলো যেগুলো নিজের কাজ বা প্যান্ডেল, এই কাজগুলো কি আছে কোথাও, মানে কারো সংগ্রহে কোথাও? কারণ আমরা তো জানি কলকাতার একটা সমস্যা, এই এই জাতীয় কাজ কোনো মিউজিয়াম কিছু নেই, কোনো জায়গায় একটা সংগ্রহ যে পরবর্তীকালে কাজগুলোকে দেখবে, এটা কোনো সুযোগ আছে কি? কেউ যদি মনে করে এখন দেখতে চায়। হ্যাঁ, যেমন ওই স্কাল্পচার গুলো তো রাখাই আছে, বা যেগুলো সাউন্ড যেগুলো দিয়ে কাজ হয়েছে সেগুলো তো রাখা যায় খুব সহজে। আর প্যান্ডেলের খুব বড় অংশগুলো রাখা আছে। মানে গত বছর আমি আমি এইতে 3 বছরের একটা সিরিজ করেছিলাম। মেরানোতে একটা শো হয়েছিল, এটা নর্থ ইতালিতে, সেটা বিয়ন্ড মাইগ্রেশন বলে। সেখানে অনেকে কাজ দেখিয়েছিলেন। মানে 14 জন আর্টিস্ট, ওরা ইওয়ান বলে একজন কিউরেট করেন। তা একটা বড় অংশ, মানে এর আগের বছর যে কাজটা করি, ওই ওই নাকতলা অঞ্চলের যারা সেলাই করেন, যারা জীবন যুদ্ধ চালান পার্টিশনের পর মূলত এপার বাংলায় এসে, এবং তারা মহিলা, তারা সেলাই করে সংসার চালান, সেইটা নিয়ে আমি একটা কাজ করি। এবং তার মধ্যে একটা অংশ ছিল যেখানে আমাদের মতো সেলাইতে পড়ছিল, কিন্তু আমরা একটা একটা স্পেস তৈরি করেছিলাম যেখানে তারা তাদের মতন করে সেলাই করতে পারে, এবং তাদের ফ্রি টাইমে যখন মনে হচ্ছে কাজ করতে ভালো লাগছে না, একটা গোল্ডেন ওয়াল বলে আমি একটা ওয়াল বানাই, এবং সেইটার সেটার আমি শুধু ওয়ালটা বানিয়ে রেখে দিই। এবং ওই কাপড়ের মধ্যে তারা যখন আসতো মনে হতো সেলাই করতে। এবং কখনো সে কেউ তার পুরোনো বাড়িটা সেলাই করছে, কখনো আহ একটা হাওয়াই চপ্পল, নীল সাদা হাওয়াই চপ্পল সেলাই করছে, কখনো ছুটির সময় 9:30 ঘড়িটা সেলাই করছে। এরকম তাদের আহ, বিভিন্ন রকম তাদের দেখাগুলোকে ওর মধ্যে ফুটিয়ে তুলছিল। তো সেই অংশের পার্টটা ডিসপ্লে হয়, এবং সেটা খুব অনেকেরই ভালো লাগে। আর বাকি কাজের বেশিটা অংশই রাখা আছে, রেখেছি। আরেকটা আমি একটা নতুন স্টুডিও করেছি, সেখানেও বেশ কিছু কাজ রাখা আছে। হ্যাঁ, মানে কাজ তাহলে নিজের কাছে রাখা, মানে অন্য কোথাও ওরকম ভাবে পাবলিকালি কোনো কারুর মিউজিয়াম বা ওরকম কোনো সংগ্রহ ওরকম ভাবে কিছু না, তাই তো? না, না, সেই সেই সুযোগ তো আমি কোনোদিন পাইনি। কারণ হ্যাঁ, আমি যদি প্যান্ডেল বলি তাহলে তো প্রায় 200 ফিট বাই 200 ফিট, আবার কখনো একটু বড়। তো ওই স্পেসটা তো রাখা সম্ভব না, ওটা পরদিনই স্ক্র্যাপ হয়ে যায়। তার না মধ্যে যেই যেই জিনিসগুলো রাখা যায়, যেমন সেগুলো রেখেছি। আহ এই কাজগুলো, আমার যে কাজগুলো আমি অন্য কোনো হ্যাঁ, গ্যালারিতে যখন দেখাচ্ছি, কিংবা কোনো পাবলিক ডোমেনে যখন কাজ করছি, তখন সেইগুলো তো রাখাই যায়। মানে সেগুলো খুব বড় নয়, 8 ফুট 9 ফুট এর মধ্যেই সব হ্যাঁ, কাজগুলো। মানে আচ্ছা, প্যান্ডেলের কাজ তো রাখার, এটা আমি প্রথম দিকে ভাবতাম এগুলোকে সব বিলীন হয়ে, অ্যাকচুয়ালি বিলীন হয়ে যাওয়ারই কথা। প্যান্ডেল তো আমাদের, মানে ওটা তো প্রিজার্ভ করে রাখা এমনিও হুম, সম্ভব না। আর আর এটা তো হওয়ার কথা না। পুরো হুম, ব্যাপারটার মধ্যে একটা নশ্বরতা আছে। হুম, এইটাই হুম, ঠিক। ভালো। প্যান্ডেলের কাজ থাকবে না, সেটাই আমি যে দেখিনি। এখানে কলকাতায় ছিলাম না, দেখিনি ওর কাজ, দেখিনি, আমাকে এখান থেকে বুঝতে হচ্ছে। সেটাই হওয়ার কথা। কিন্তু ওর যে অন্য প্রথম 3-4টে যে কাজ দেখালো, সেগুলো নিয়ে এই প্রশ্নটা থাকতেই পারে, কোথায় আছে। পরে যদি আবার কোথাও দেখাতে হয়, তুমি সেই রিকনস্ট্রাক্ট করে হুম, ওটাকে আবার ইনস্টল করতে পারবে কিনা, ইত্যাদি আর কি। হুম, হুম। আচ্ছা, প্যান্ডেলের কাজ তো আচ্ছা। আর একটা, হ্যাঁ, না না, আমি মানে প্যান্ডেলটা না, আমি নিজের নিজের কাজগুলোর কথা না, বলছি এখন সেইগুলো। যেমন প্যান্ডেলে বইয়ে থেকে যাচ্ছে, বড় বড় মানে হ্যাঁ, পাবলিশাররাও হ্যাঁ, এখন ইনভলভ ওইভাবে হচ্ছে, থাকবে। কিছু ভিডিও, ভিডিও হচ্ছে, বই। এইভাবে থেকে যাচ্ছে। হুম, আচ্ছা, আর একটা বিষয় তোর কাজের মধ্যে দিয়ে, তোর যে একটা রাজনৈতিক অবস্থান এবং একটা রাজনৈতিক বিশ্বাস, সেটা খুব স্পষ্ট পরিষ্কার হচ্ছে।
এটা 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 তো আমি এটা পছন্দই করি, কারণ এরকম একটা ধারণা আছে মানুষের যে আর্টিস্ট মানে বোধহয় রাজনৈতিক নিরপেক্ষ হবে, সে তার বিশ্বাসটা সামনে আসবে না, অবস্থানটা সামনে আসবে না। আমি এটা পছন্দ করি না। আমি এই জায়গাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। ভীষণ ভালো, এটা প্রয়োজন, এটা প্রয়োজন। কেন ওটা পেছনে থাকবে? মানে আর্টিস্ট এখানে যদি মনে বিশ্বাস করে সামনে অবিশ্বাস আসবে। দুটোই আছে, মানে বিশ্বাস হ্যাঁ, অবিশ্বাস দুটো মানে জায়গায়। অবস্থান, হ্যাঁ। মানে একদম একদম হুম, সেই অবস্থানের জায়গাটা খুব পরিষ্কার, খুব ভালো। আচ্ছা, হুম, আর একটা হচ্ছে যে হৃদয়পুর নিয়ে, এইটা আমি একটু বলি, কারণ আমার ওই অঞ্চলটার সঙ্গে একটা অন্যরকম পরিচয় আছে। আমার শ্বশুর বাড়ি যেহেতু রামগড়, সেই জায়গা থেকে ওই হুম, অঞ্চলটা মানে নাকতলা, রামগড়, গাঙ্গুলি বাগান, এই পুরোটা হচ্ছে রিফিউজি কলোনি। হুম, আহ সেই রকমই সব ওইখানে ওই কাজটার মধ্যে সেটা আছে। এইবার আমি যেটা ওখানে দেখেছি পুজোর সময়, দর্শকের কিছু সমস্যাও হয়েছে। একদল দর্শকের বলতে শুনেছি এইসব কি করেছে, বাক্স, টাং, আলমারি। এবার হুম, মুশকিলটা হচ্ছে দর্শকের তারা প্যান্ডেলটাকে যেভাবে দেখে, এতদিনের প্যান্ডেল দেখার অভিজ্ঞতা দিয়ে দেখতে চাইছে, তাদের তো ভিজুয়াল আর্টের ভাষাটা বোঝা নেই, জানা নেই, অভিজ্ঞতা নেই, তার জন্য এই প্রবলেমটা আমার হুম। তাই মনে হয়েছে। মানে আমার ভীষণ ভীষণ অনেকের উপর রাগ হয়েছে, কি বলছে ভাই, এটা কি? মানে তারপরে আমি বুঝেছি ব্যাপারটা, প্রবলেমটা ওইখান থেকে আসছে। তো এটা একটা সমস্যা, কি করা যাবে তো। না, তবে সমস্যা বলবো না। কাজটা আমার তো আমার ভীষণ আমিও মিট করেছি এরকম দর্শকের সাথে, যে যারা ডিজনিল্যান্ড দেখতে যায় ভেপু বাজিয়ে, তাদের জন্য হয়তো ছিল না এই কাজটা। কারণ আমার কাছে এই 3 বছর আমি যখন কাজ করছিলাম, এবং ওই পাড়ায় একটা স্ক্যাম হয়, আমরা সবাই জানি। একটা খুব বড় নেতা, তাকে ধরে নেওয়া হয়। তো আমার কাছে খোলা জায়গা ছিল, অতগুলো বাজেট ছিল, খোলা জায়গা ছিল। আমার মনে হয়েছিল যে এই কাজটা বোধহয় এখনই করা সম্ভব, মানে এটা অন্য অন্য বছর করা যেত না হয়। আর তাছাড়া আমার যেটা মনে হয় যে এই যে প্রদীপের এই কাজ দেখে আমারও স্ট্রাইক করেছিল প্রথমে, যে আহ, মানে ভেপু বাজিয়ে যারা পুজো দেখ তাদের কথাও হচ্ছে না, যারা থিমের ব্যাপার জানে, কিছু একটা অন্য জিনিস হচ্ছে গত 25-30 বছরে সেটাও জানে, তাদের কাছেও এটা একটু অড লাগবে। কেননা যারা বেশ নামি এই এই এইভাবে যারা কাজ করে কলকাতার পুজোয়, খুব নামি রকম, লোক, তারাও কিন্তু তাদের চিন্তা ভাবনার জায়গাটা আছে তাদের থিমের মধ্যে, কিন্তু একটা নয়ন শোভন জায়গা আছে, যে একটা স্পেকট্যাকেল তৈরি করা, হুম, স্পেকট্যাকুলার হুম, স্পেকট্যাকেল। তোমারও হুম, পুজো মানেই স্পেকট্যাকেল, কিন্তু স্পেকট্যাকুলার মানে বেশ এস্থেটিক্যালি প্লিজিং একটা ব্যাপার। হুম, হুম, নয়ন হুম, শোভন সেই জায়গাটা কিন্তু তারা রেখে করে। আমার হুম, যেটা তোমার এই কাজটাতে আশ্চর্য লেগেছে, এবং আমি খুব মানে কৌতূহলী, কি তোমার মোটা কাপড় বা তার আগের বছরেও কিছুটা নয়ন শোভনের জায়গা ছিল, কিন্তু এই হুম, কাজটা এত রাফ, এত বেশি মানে কর্কশ, কতগুলো কর্কশ হুম, জায়গা আছে তো, হুম, হুম, মরচে ধরা আলমারি, ইয়ে হুম, তারপরে ইয়ে তোমার এই ম্যানহোলের ঢাকনা খোলা, ওটা তুমি উল্লেখ করতে ভুলে গেছো, ম্যানহোলের ঢাকনা খোলা, ওই যে স্মৃতি, টুকরো টুকরো স্মৃতি। সেই জায়গা থেকে আমি খুব কৌতূহলী যে তুমি আগামী দিনে এই প্যান্ডেলের ক্ষেত্রে আহ, কোন দিকে নিয়ে যাও, কারণ এটা সত্যি আমার কাছে এই প্রথম কাজ একটা দেখলাম যেটার মধ্যে চিন্তা ভাবনা আছে, যেগুলো অন্যগুলোর মধ্যেও আছে, অন্যান্য যাদের কাজ দেখি, কিন্তু এটার মধ্যে কোনো রকম ভিজুয়াল প্লেজারের জায়গাটা ইচ্ছে করেই তুমি রাখোনি। এবং রাখলে হয়তো তোমার ওই যে যে বিষয়টা নিয়ে কাজ করছো সেই বিষয়টা কিছুটা ইয়ে হতো, কম্প্রোমাইজড হতো। সরে যেত, হ্যাঁ, সরে হ্যাঁ, যেত ওই বিষয় থেকে সেটা খানিকটা। আমার খুব কৌতূহল আছে, কিন্তু এই সূত্রে আমার আর দু একটা প্রশ্ন আছে, পার্টিকুলারলি তোমার এই প্যান্ডেলের কাজের ব্যাপারে, সেটা আমি পরে করছি। আর কার কি প্রশ্ন আছে দেখি, কোনো কিছু মন্তব্য বাড়ি থাকে। আচ্ছা, প্রদীপের সঙ্গে আমার প্রায় 14-16 বছরের হুম, পুরনো পরিচয়। আর ওর সাথে যেভাবে পরিচয়টা হয়েছিল ওর ছবির সাথে, মূলত মানে ছবিটা আমার কাছে খুব আশ্চর্য লাগতো তখন। প্রদীপের বয়সও তখন 16 বছর কম। তো তখন কিভাবে এত ভালো অ্যাবস্ট্রাকশন ছবির মধ্যে আসতে পারে। আর ভীষণ ভালো লাগতো ওর ছবি দেখতে, একটা আগ্রহ জন্মাতো। তো সেই জায়গা থেকে প্রদীপ, তোমাকে প্রশ্ন যে
এই যে শিফটিংটা, মানে একেবারে আমি আর ছবি দেখি না তোমার তো, মানে সেটা কি মূলত মানে তার থেকে বেশি অ্যাপ্রোচেবল মনে করছো যে তোমার এই ইনস্টলেশন, যে জায়গার যা কিছু কমিউনিকেট করতে চাও সেগুলো অনেক বেশি ভালোভাবে হতে পারে, নাকি পুজোর কাজটা করছো বলে তারও কাজগুলোকে অন্যভাবে কাজে লাগানো এবং ইনস্টলেশনের কাজগুলো একটা জায়গা থেকে হচ্ছে? তার কারণ হচ্ছে যে আমরা অনেকেই কাজ করতে চাই, কিন্তু ইকোনমিক্যাল মানে মানে পয়সা কড়ির জায়গাটা তো একটা বড় ফ্যাক্টর। তো সেখানে তুমি সামহাও ম্যানেজ করো, এরকম একটা ধারণা। তো আমি সেইটাই জিজ্ঞেস করতে চাই যে কেন শিফটিং, আর যদি সেটাই হয় তাহলে এটা কিভাবে ম্যানেজ করো? না, পুরোপুরি হয়তো শিফট করিনি, মানে আমার কাজ যদি তুমি অনেকদিন ধরে, মানে তোমায় দেখিয়েছি কাজ বা দেখেছো তুমি, মানে হঠাৎ করে কোনোদিন আমার মনে হয়নি যে আমি এটার পরে এটা করব। আমার মনে হয়েছিল যখন আমি মাঠে কোথাও কাজ করছি, মানে সেইটা হয়তো আমার স্টুডিওর প্র্যাকটিসের মতন করে হবে না, মানে সেটা হওয়া বোধহয় উচিত নয়। তখন তার মতন করে সেই জায়গাটায় নিয়ে আমি কাজ করতে আমার মনে হয়েছে আমি আমি অনেক বেশি কমফোর্টেবল। এবং ওই ওই ছবির জায়গাগুলো এবং ওই খোঁজাগুলো এখনো ওই কাজের মধ্যে আছে, কিন্তু অন্যভাবে আছে। যেহেতু উম, আমরা 8 ক্লাস থেকে বেরিয়েছি, তারপরে এরকম 10-15 বছর কাজ করছি, আমার মনে হয় মানে ওই খোঁজাটাই আমি চালিয়ে যাচ্ছি। আমার মনে হয়নি আমি কখনোই আমার আমার একটা প্যাটার্ন তৈরি হোক, যে প্রত্যেকটা কাজে আমি চেষ্টা করি যাতে আমার দেখে না মনে হয় আমার কাজ, মানে আমার কাছে সেটা, যে একটা প্যাটার্ন আমি তৈরি করতে চাইনি কখনোই, যে উম, আমার মতন কাজ বা আমার একটা স্টাইল আছে, যেটা যেটা আমার আমার একটু দেখতে অসুবিধা কারো কারো ছবি, সে কারণে। তা আমি সেই জায়গা থেকেই খোঁজার চেষ্টা করছিলাম যখন মাঠে কাজ করছি, যখন একটা গ্যালারির জন্য কাজ করছি। দুটো কাজের মানে দেখার দিকটাই পুরো উল্টো। কারণ আমার আমার মনে আছে গত বছর একটা মিটিং হয় যে পুজোর জন্য, তখন দমদমে আমি একটা কাজ করি, দমদম পার্ক তরুণ দল। তা দেখা গেল যে 4 মিলিয়ন লোক, 40 লক্ষ লোক ওই ওই পাড়াটায় ঢুকেছে। তার মধ্যে আমার ধারণা 90% লোক ওই কাজটা দেখেছে। তো সেটা এমন একটা জায়গা, তা সেইগুলো অনেক অনেক সময় হয়তো প্রভাব ফেলে আমার কাজে। তা সেই জায়গা থেকে আমিও জানি না যে আগামী 3 বছর পর কোথায় যাব, মানে আমার কাজের চেহারাটা কি হবে। তা সেটা কোনো কিছু ভেবে করিনি, মানে ওটা হয়ে গেছে। আচ্ছা, শান্তি, রথিন, হ্যাঁ, মিতালি, আমি অভিক। না না আমার একটা প্রশ্ন আছে। আহ, হ্যাঁ। আপনার প্রথম দিকে যে কাজটা দেখালেন গুরুসদয় মিউজিয়ামের, হুম, ওটাতে হুম, একটা হুম। কোলাবোরেটিভ আর্ট ছিল, তাই তো? আপনি সেটাই বললেন মনে হয়। না, আহ, প্রজেক্টটা ছিল কোলাবোরেটিভ, মানে আমার কাজটা ছিল আমারই। হ্যাঁ। ওটা মানে প্রজেক্টটা কি নিয়েছিল? মানে কলকাতা নিয়ে না কি নিয়ে, ওটা ঠিক পরিষ্কার হলো না। টাইটেল ছিল আর্কাইভিং ভয়েস অ্যান্ড এক্সপ্রেশন। এটা প্রবীর গুপ্ত এটা কিউরেট করেছিল। হ্যাঁ, হ্যাঁ। গুরুসদয় দত্ত মিউজিয়ামের, মানে গুরুসদয় বাবুর ঘটনা তো আমরা জানি যে উনি দুই বাংলা থেকে, তখন উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং দুই বাংলা থেকে বিভিন্ন ধরনের শিল্প এবং এবং একদম গ্রামীণ শিল্পকে তুলে আনেন, এবং ওই ওই গুরুসদয় দত্ত মিউজিয়ামটা তৈরি করেন। এবং পেছন দিকে আমরা জানি যে ব্রতচারীর প্র্যাকটিসটা এখনো হয়, আমরা দেখি যে ওখানে একটা ব্রতচারী গ্রাম আছে, খুব বড় একটা গ্রাম। তা তার যে আইডিওলজি ছিল সেইটাকে নিয়ে আমরা শুরু করি। কেউ একটা পিলার বানায়, হ্যাঁ, কেউ মাঠে কাজ করে, কেউ আবার ওই কাঁথা শিল্পীদের নিয়ে কাজ করেন ওখানের ভেতরে। আবার প্রত্যেকে তার মতন করে দেখছিল যে ওই ওই মিউজিয়ামের অবজেক্ট গুলোকে নিয়ে কাজ করা যায়। আবার কখনো কখনো আহ অন্যভাবে কাজ করার চেষ্টা করছিল। আমি যে জায়গা থেকে দেখার চেষ্টা করছিলাম, কারণ গুরুসদয় মিউজিয়ামের সাথে আমার সম্পর্কটা ওই 5-7 বছরেরই, কিন্তু তার আগে থেকে আমি দেখছিলাম যে আমি আমি যখন পাবলিক টয়লেট গুলোতে যাচ্ছিলাম, মানে আমি শহরের প্রায় প্রচুর পাবলিক টয়লেটে যাই, এবং গিয়ে দেখলাম যে এইটাও একটা মানে অনেক কিছু আর্কাইভ হয়ে আছে আমাদের অজান্তেই। আমি দেখতাম যে একটা রামের বোতলও রাখা আছে ওর মধ্যে, মানে ওই রকম একটা ইন্টিমেট স্পেস হয়তো তার কাছে দরকার ছিল দুপুর বেলায় বা সন্ধ্যেবেলায়, সেটা ওই জায়গা ছাড়া হয়তো সে খুঁজে পাচ্ছিল না। এই 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 রকম প্রচুর ড্রয়িং, তার ওই মানে একটা মানুষ বেরোলে তার ছোঁয়াটা কখনো কখনো তার মনে হচ্ছিল যে তার ওটা রেখে যাওয়া উচিত।
বা তার না পাওয়া বা ডিজায়ার গুলোকে ওর মধ্যে ছেড়ে আসা। হ্যাঁ, তা সেইগুলো নিয়ে আমার কাজটা ছিল যে এই শহরের একটা ম্যাপিং মতন করে আমি ওই কাজটাকে দেখাই, যে শহরের বিভিন্ন জায়গার পাবলিক টয়লেটের চরিত্র, সেগুলোকে ফটোগ্রাফ করি। তারপরে বিভিন্ন, মানে সেটা এই কাজটা করার জন্য নয়, মানে অনেকদিন ধরে আমার মনে হয়েছিল আমি ছবি তুলে রাখি সেগুলোকে, খুব সাধারণ ছবি কিন্তু সেগুলো খুব ইন্টারেস্টিং ড্রয়িং। মানে একটা ছেলে হয়তো দাঁড়িয়ে আছে, আহ, তার পুরুষাঙ্গটা হয়তো তার থেকে বড়, মানে সেটা প্রপোর্শনালি অনেক বড়, মানে তার সেই রকম অদ্ভুত অদ্ভুত ড্রয়িং। হ্যাঁ, তার বড় ব্রেস্ট, মেয়েটার মাথাটা ছোট্ট, মানে তার দেখার জায়গাটাই, মানে যে জায়গাটা সে দেখতে চায় সেটাকে খুব বড় করে তার মধ্যে ড্রয়িং করা। তা তো সেইগুলো খুব মজার, খুব অন্যরকম। মানে এগুলো যেহেতু ট্রেন্ড ড্রয়িং নয়, সেখানে অনেক কিছু উম জায়গা আছে যেগুলো মানে ফোক আর্টে আমরা দেখি অনেক সময়, সেই জায়গা থেকে এই কাজটা করা। হুম। আর কেউ কিছু হ্যাঁ, আমি একটু বলবে? বলতে চাই। প্রদীপের কাজগুলো খুব ইন্টারেস্টিং। আমি আগে ওর Thank you. কাজ খুব বেশি দেখিনি, কিন্তু কিছু গুগলে সার্চ করে দেখলাম পেন্টিং গুলো তো হাইলি স্কিল্ড, মানে বিউটিফুল ওয়ার্ক। আর দ্য সেম টাইম যখন আমি এগুলো দেখছি, ইনস্টলেশন গুলো দেখছি, ওর প্যান্ডেলের যে কাজগুলো, প্যান্ডেলের যারা কাজ করে তারা অত তো ওইভাবে মানে কি বলবো, দুর্গাপুজোর ওপরে একটা থিম নিয়ে করে, তার সঙ্গে ও সেটা থেকে একটু বেরিয়ে এসে ওর কনসেপ্টটাকে ঢুকিয়েছে। মানে কন্টেম্পোরারি সেকশনটা ঢোকানোটা খুব ইন্টারেস্টিং। সেটাকে দুটোকে জ্যাক্সটাপোজ করে যখন ও কাজটা করছে, মানে সবসময় ও একটা ভাবছে, আমার যেটা মনে হয় যে আর্টিস্টিক যে ওর জায়গাটা, সেটাকেও প্যারালালি রাখছে এট দ্য সেম টাইম পুজো প্যান্ডেলের উদ্যোক্তাদের সঙ্গে, মানে একটা রিলেশন রেখে। এটা করা খুব টাফ। তো আমি উম, মানে মনে হয় ফিউচারে ও যদি আরো ওখান থেকে সরে এসে শুধু ওর কাজটাকে আরো বেশি কনসেন্ট্রেট করে কনসেপচুয়ালি, তাহলে ওর জায়গাটা খুব ফার্ম হয়ে যাবে। আর একটা যেটা আমার মনে হলো, যেটা ওর যেটা, যে কাজটা আমি সেকেন্ড কাজটা, মানে এক্সকাভেশনের উপর একটা কাজ আছে খুব ইন্টারেস্টিং। তো ওটা আমার খুব ভালো লাগলো। সেই সময় আমার আরো একটু মনেও হলো রবার্ট স্মিথসনের একটা কাজের সঙ্গে, যে স্পাইরাল জেটিটা খুব ইন্টারেস্টিং, স্টোন দিয়ে জল দিয়ে অনেক কিছু আছে ওর সঙ্গে। আর ওরও সেই জল আর পুকুর একটা ঘটনা বলছে, এবং কিছু স্টোন, ক্লে, হোয়াট এভার ইট ইস, এগুলো সব আছে। তো এই বিগ স্কেলে যদি ও কাজগুলো, কারণ ওর সেই ক্যাপাসিটি আছে আমার মনে হয়, যে যেহেতু ও প্যান্ডেলটা করে, এটা করা খুব কঠিন, এবং করে সেই জায়গাটা থেকে নিজের ক্রিয়েটিভ জায়গাটাকে প্লেস করা আরো কঠিন। এবং সেইটা যদি আস্তে আস্তে এক্সারসাইজ করে আলাদাভাবে নিজের মতো করে করে, আমার মনে হয় একটা খুব ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। মানে তখন আর প্যান্ডেলটাকে আমি ধরবো না, ওটা আমি অন্য জায়গায় একটা কমার্শিয়াল সেকশন দেখছি, কিন্তু সেটা থেকে সরে গিয়ে ওর ক্রিয়েটিভ জায়গাটাকে আমি বেশি দেখতে পারবো। কিন্তু প্যান্ডেলের আইডল গুলো যখন দেখানো হচ্ছে, তখন একটু ডিস্টার্বিং, মানে আমি ফিল করেছি। মানে ও ওগুলো বাদ দিতেও পারবে না, কারণ ওটার উপরেই ওর কাজ। এটুকু আমার মনে হয়েছে। ডিস্টার্বিং কোন জায়গা থেকে বলছো? হ্যাঁ, ডিস্টার্বিং Disturbing- ইমেজ যখন ভিজুয়ালি যখন দেখছি, একটা আইডলকে যখন দেখছি, আর ওর যখন ক্রিয়েটিভ কাজটা দেখছি, তখন ওই জায়গাটায় ও যে না, আমার আমি একটু পেয়েছে, বলি যে যে জায়গা থেকে আমি এইখানে মানে এই 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 দুর্গাপুজোকে আমি যেহেতু একটা পাড়ার গল্প বলছিলাম, এই পাড়াটাকে মানে একত্রিত করেছে দুর্গাপুজোটা। আমার কাজের বিষয়টা ছিল সেটাই, মানে দুর্গা দুর্গা ঠাকুরের মূর্তিটা বা দুর্গা মূর্তিটাই হয়তো ক্যাটালিস্টের মতন কাজ করেছে এই মানুষগুলোকে এক জায়গায় করার। মানে সেই জায়গা থেকে আমার এই কাজটা ছিল। এবং উম আর দুর্গা মূর্তিটা খুব রঙিন ছিল না, খুব ঝলমলে, খুব লাল ছিল না, নীল ছিল না। এইটা যেরকম একটা মানুষ আহ উম কুলদেবতাকে নিয়ে ওপার থেকে এপারে আসে বা এসেছেন, তার যে একটা চকচকে একটা মূর্তি। হ্যাঁ, মানে সেটা রং হয়তো মিশে গেছে, ডিজাইন গুলো নেই, ব্লান্ট হয়ে গেছে। তো সেইভাবেই রাখা ছিল এই মূর্তিটা এখানে। কারণ আমার এবং মূর্তির নিচটাতে ছিল এই পাড়ার বিভিন্ন অংশের বাড়ি থেকে নেওয়া মাটিগুলো, মানে যার উপর বেস করে এই মূর্তিটা এখন আছে। আর ঠিক তার পেছনে ছিল এই যেখান থেকে কনসেপ্টটা মানুষ খুব ছিল। ইন্টারেস্টিং, সমস্ত বাড়ির মাটি নিয়েছো। হুম। এইটা হলো কনসেপ্ট এই জায়গাটা, কিন্তু যখন এক্সিকিউশন হচ্ছে ওই জায়গাটা, যখন আইডলটা গিয়ে পড়ছে,
মানে তখন এটা হুম। তো ভিজিবল থাকছে না, এটা তুমি বলছো আমি রিলেট করছি, এই জায়গাটাই আমার। না না, ওগুলো ভিজিবল ছিল, মানে প্রায় আচ্ছা 40 ফুট জায়গায় আমি ওরকম ছোট ছোট ব্লকে আচ্ছা, রেখেছিলাম। ওকে, দ্যাটস গ্রেট। আসল কথা এগুলো অরিজিনাল না দেখলে বোঝা যায় না, মানে গিয়ে হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ। দেখতে পেতাম মানে খুব ভালো হতো, মেবি এটা একটু ফিউচারে বড়, করবো অনেকটা যাব। পরিষ্কার, হ্যাঁ কিন্তু হ্যাঁ, সময়ের জন্য এখনো মুশকিল, মানে অনেকটা 30 মিনিটের প্রায় video। বুঝতে পারছি, হ্যাঁ। টাফ ওয়ান, এনিওয়ে। আচ্ছা, তা আমার মানে আর কেউ প্রশ্ন থাকলে অবভিয়াসলি বলবে। বলো মিতালি, বলো। হ্যাঁ, প্রদীপ দা, তোমার ওই চিন্তাহরণ চূর্ণ যে কাজটা, ওই হুম। কাজটা তো মানে আমার খুব ভালো লেগেছে। ওটা বেহালা আর্ট ফেস্টে ছিল কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 2020-তে। হ্যাঁ হ্যাঁ, মানে কাজ আমি যেটা জানতে চাই যে মানে কাজটা মানে কি করেছো, মানে মানে আমি যদি হ্যাঁ, কাজটা নিয়ে কিছু বলতে আর কি। আচ্ছা, আমি কাজটা নিয়ে বলেছিলাম, তখন হয়তো তুমি জয়েন করনি, হয়তো এরকম হতে পারে। এই না না কাজটা না, আমি ছিল, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলো। এই না আমি কাজটা বুঝতে ছিল। পারিনি। আচ্ছা আচ্ছা, আমি কি হ্যাঁ হ্যাঁ ছবিটা একবার দেখাবো নাকি না এমনি মুখে বললেও হবে, মানে না, তোমার মুখে মনে বলো, আছে? মুখে বলো। হ্যাঁ, হ্যাঁ, এইটা ছিল একটা, আমি যেখানে কাজটা ডিসপ্লে করেছিলাম সেটা সাইকেল গ্যারেজ, মানে ওখানে ওই দিনের বেলা লোকে রেখে যেত ওরকম, যেরকম 10 টাকা 20 টাকা দিয়ে সাইকেল রাখে, সাইকেল গ্যারেজের মধ্যে এই কাজটা আমি করেছিলাম। আর এইটা একটা অদ্ভুত সময়ের কাজ ছিল, যে 2019-20 মানুষজন তখন কাগজ খুঁজছে, সিএ এনআরসি নিয়ে কথা হচ্ছে, মানে মানে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে। তা সেই সময়ের একটা কাজ, যে যে একটা ভালো থাকার ওষুধ হয়তো কেউ খাইয়ে দিতে চাইছে মানুষকে, যে তুমি ভুলে যাও, হ্যাঁ তোমার অতীতটা তুমি ভুলে যাও, তুমি একটা ভালো থাকো। আর আর এখানে যে সাউন্ডটা আমি ব্যবহার করেছিলাম, মানে আমাদের এখানে একজন ব্যথার ওষুধ বিক্রি করে, মানে অনেকেই ব্যথার ওষুধ বিক্রি করে, বিদ্যুৎ দম বলে, তার যে ভয়েস করেছিল সেই ভদ্রলোককে আমি খুঁজি, নদিয়াতে থাকেন। তা তাকে তাকে দিয়ে এই স্ক্রিপ্টটা পড়ানো হয়, এবং যেভাবে মাইকে একটা মনো সাউন্ড থাকে, মাইকের যেরকম সাউন্ড থাকে, ওই মাইকে আমি ওই সাউন্ডটা বাজাই। আর ঠিক এই একটা দেওয়াল মুখো করে এই কাজটা ছিল, একদিকে দেওয়াল ছিল, তো ওই দেওয়ালের মধ্যে শাহিনবাগের একটা ভিডিও, কিছু মহিলারা মোমবাতি নিয়ে ওখানে ওই ওই শাহিনবাগের ওই মঞ্চে ঢুকছেন, তার একটা ভিডিও উল্টো করে আমি ওখানে রাখি। আচ্ছা হ্যাঁ, আর এই এই সাউন্ড গুলো সবারই খুব শোনা সাউন্ড, মানে ওই ওই চেহারাগুলো, যে আহ একটা কিছুর সাথে একটা ফ্রি, হ্যাঁ, ও দিদি ও বৌদি বলে ডাকা, যে মাঝে মাঝেই একটা কথার মাঝে মাঝেই দুটো সেন্টেন্সের পরেই আবার একটা নতুন ট্রানজিশন ঢুকিয়ে দেওয়া হয়, যেভাবে মেলা সাউন্ড গুলো তৈরি হয়, তো সেইভাবেই এই সাউন্ডটাকে ডিজাইন করা ছিল। আচ্ছা, এই তোমার চিন্তাহরণ চূর্ণটা খুবই স্ট্রং কাজ। আমার ওইটাই মানে তুমি ওটা যখন ইনস্টল করা ছিল সাউন্ডটা চলছিল তো লুপে হুম নাকি? হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুপে চলছে। সাউন্ডটা আচ্ছা, লুপে চলছিল। আমার আমার গোটা দুয়েক প্রশ্ন আছে পার্টিকুলারলি প্যান্ডেল নিয়ে, কিন্তু আরো একটা প্রশ্ন অন্তত আছে যেটা সবটা জুড়ে। হুম প্যান্ডেল নিয়ে প্রশ্ন হচ্ছে, প্রথম দুটো জিনিস আমি যখন 17 বছর আগে ওই ডকুমেন্টারিটা করি, তখন দুটো জিনিস আমি বারবার এসছে সামনে, যেটা আমাকে ধরিয়ে দিয়েছিল পার্থ এবং তপতি। একটা হচ্ছে প্যান্ডেলের যে শিল্পীরা কাজ করেন, আলটিমেটলি অথরশিপ। এই অথরশিপের জায়গাটা তো থাকে না। তোমার কাজ যেরকম তোমার, ওটা তো ক্লাব বা উদ্যোক্তাদের এতে তৈরি হয়, তোমার নামটা হয়তো থাকে, বা তোমার টিমের, তারপরে কিন্তু জিনিসপত্রগুলো ভেঙে, সে তো উদ্যোক্তাদের সম্পত্তি, তোমার সম্পত্তি না। ওটা চাইলেও আর রিক্রিয়েট, এই যে জায়গাটা, যে আর্টে আমাদের অথরশিপ নিয়ে আমাদের এত কথা অনেক দিনের, সেখান থেকে এটা কে তুমি কিভাবে দেখো আর কি? এই যে এত চিন্তা ভাবনা বিভিন্ন দিকে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি একজন শিল্পী, সে তো ইন্ডিভিজুয়াল হিসেবে তার অথরশিপটা কোথায় থাকছে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে পুজোর ক্ষেত্রে আমাকে সেটাও মানে কনসাস করিয়ে দিয়েছিল পার্থ এবং তপতি ইত্যাদি, যে
পুজোর ব্যাপারটা, পুজোর প্যান্ডেল নিয়ে চিন্তা ভাবনা কাজকর্ম হবে নানান দিকে যাচ্ছে, কিন্তু একটা জায়গায় একটা লিমিট থাকেই, কারণ এটা একটা পুজো। সেখানে একটা একেবারে জনসাধারণ এর জায়গা থেকে তোমাকে কিছুটা, তো ওইখানে একটা কম্প্রোমাইজ থাকেই। ধরা যাক কেউ যদি কোনো নুডিটি দেখাতে চায়, মানে মানে তার বিষয়ের অঙ্গ হিসেবে সেখানে একটা কথা উঠতে পারে, বা এই ধরনের আর কি। মানে কোথায় একজন আর্টিস্ট যখন কাজ করে সে বিভিন্ন দিকে পুশ করতে পারে তার চিন্তা ভাবনা, কাজের ফর্ম, আইকনোগ্রাফি, কিন্তু এক্ষেত্রে তো আহ, একটা জায়গায় একটা কি লিমিট থাকে না? সেখান থেকে, তাহলে যদি লিমিট থাকে তাহলে সেখান থেকে এই যে চিন্তা ভাবনার প্রসারগুলো, মানে তুমি যে একটু অন্যরকম, অনেকটাই অন্যরকম করেছো অন্যদের থেকে, নয়ন শোভন করনি, এই জায়গাগুলো, বা আবার আরো কোন বিষয় তুমি নেবে ভবিষ্যতে, সেখানে মানে কোনো একটু হোঁচট খাওয়া ওঠা পড়ার জায়গাটা কি? তাহলে আমার দুটো প্রশ্ন, একটা অথরশিপ নিয়ে, আর একটা এই পুজোর প্যান্ডেলের বিষয়ের প্রসার বা ব্যাপ্তি কতটা যেতে পারে বলে তোমার ধারণা আজকে? কারণ আমি যখন ডকুমেন্টারিটা করেছিলাম এরম কাজ কেউ করতো না, এখন এরম কাজ হচ্ছে। তাহলে এবার কি একটা সময়, আমার ডকুমেন্টারি শেষে এটা আছেও যে সাংবাদিকরা বলছে যে একটা জায়গায় গিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে, মাটি থেকে বেশি জল তুললে যেমন জল চলে যায়, স্যাচুরেটেড হয়ে যাবে, তখন ওই একই জিনিসের রেপিটিশন হবে, এরকম একটা কথা 7-8 সালে শোনা গেছে। তা সেটা তো হচ্ছে না, অনেক অন্য দিকে চলে যাচ্ছে, যেটা আগে থেকে কেউ ভাবেনি। তাহলে এটা আরো কত দিকে যেতে পারে বলে তোমার ধারণা? আর একটা আমার প্রশ্ন আছে, সেটা সবটা জুড়ে, সেটা আমি পরে করছি, তুমি আগে এগুলো যদি অ্যাড্রেস করো। মানে আমি ওই ভিডিওটা দেখেছি আপনার। আমার ধারণা এটা বোধহয় প্রথম পুজো নিয়ে একটা কাজ, মানে ওই আপনার যে ডকুমেন্টারিটা তৈরি হয়েছিল। হবে, আমি তাই তাই তো জানি, আমার এখানে কেউ মানে নিউজ করেনি। চ্যানেল ছাড়া কেউ, মানে প্রথম নিউজ আমার খুব চ্যানেল বা ইন্টারেস্টিং ধরো লেগেছিল। বিদেশিরা করে থাকতে পারে, ডাচ এরা নাকি ফিল্ম মেকার একবার এসে, আমি দেখিনি তাদের মানে পশ্চিমের জগৎ থেকে কিছু ভিডিওগ্রাফার এসেছিল নাকি তার আগে 4-5 সালে, আমি জানি, শুনেছি। না, কিন্তু সেগুলো কিন্তু আমাদের দেখা হয়নি, কিন্তু এটা আমি না দেখেছি। না আমার মনে আছে শেষে লাইটটা বন্ধ হচ্ছে, ওখান দিয়ে ওটা শেষ হচ্ছে। তা ওটা খুব অন্যরকম একটা জায়গা ছিল। না, আমার যেটা জায়গা সেটা আমার মনে হয় যে ওই আপনি যখন দুর্গাপুজো দেখছিলেন, মানে আজ থেকে প্রায় 15 বছর আগে, তারপরে তারপরে যখন আমার আসাটা 2014 সালে, আমি তার আগে খুব বেশি দুর্গাপুজো দেখিও নি, যেহেতু আমাদের এখানে ভবদা করতো কাজ, তরুণদা করতো, তাদের কিছু কাজ দেখেছি। কিন্তু আমার দুর্গাপুজো ওই ভিড়ে গিয়ে দুর্গাপুজো দেখার অভিজ্ঞতা আমার একদম ছিল না। মানে আমি 2010-এর আগে আমি হয়তো 2টো কি 3টে দুর্গাপুজো হয়তো দেখেছি টোটাল। আর পুজোর সময় বাইরে চলে যেতাম অনেকের মতোই, আমার ভালোই লাগতো না সেই। আমার মনে হয় সেই কারণে আমার দুর্গাপুজোটা একটু অন্যরকম ভাবেই আমি, আমার আমার দুর্গাপুজোর শুরুটাই আমি আহ যখন তখন খুব দেখতে ভালো কাজ করতাম শুরুতেই, মানে তখন তো আমাকেও একটা জায়গা করতে হবে, কারণ দুর্গাপুজোর প্যাটার্নটাই এরকম। তারপরে হঠাৎ করে আমার মনে হলো যে 2018 সালে আমি নর্থে একটা কাজ করি। নর্থ ক্যালকাটায় আমাদের আর্ট কলেজে হোস্টেল ছিল, আমরা আমাদের বন্ধুরা ওখানে থাকতাম, আমরা প্রায় ওই পাড়াতে থাকতাম, সেটা হলো চিতপুরে। এটা পাথুরিঘাটার খুব কাছে। তা ওই অঞ্চলটায় অসাধারণ কাস্টিং আয়রনের গ্রিল এবং বারান্দা, এইগুলো নিয়ে খোঁজ খবর করা শুরু করি। তারপরে দেখলাম যে বারান্দা জিনিসটা আমাদের একদমই নয়, মানে ব্রিটিশরাও নিয়ে আসে, সেটা একটা করিডোর মতন জায়গা। বারান্দাটা অনেকটাই ডাচদের জায়গা, এবং বাঙালিরা সেটাকে অ্যাডাপ্ট করে একটা অন্য জায়গায় নিয়ে আসে, কারণ বাঙালিদের উঠোন বলে একটা জায়গা ছিল, বা মাঝখানের একটা ঘরগুলো মাঝখানে একটা উঠোন হতো, বা ঘরের সাইডে উঠোন হতো, কিন্তু বারান্দা বাঙালি বাড়ি ঘরগুলোতে আমরা খুব একটা দেখিনি বা পাইনি। তো সেই বারান্দা যখন কলকাতায় হচ্ছে, এবং আমি নর্থ কলকাতায় কাশীবোস লেন বলে একটি পাড়া আছে, সেটা হেদুয়ার কাছে, ওইখানে যখন কাজ করি 2018 সালে, আমি বারান্দা নিয়ে কাজ করি। আহ সেটা খুব বড় একটা কাজ, পাশের বাড়ি তার বারান্দার সাথে তার ছাদগুলোকে জুড়ে দিই, একটা অন্যরকম কাজ করার চেষ্টা করি, মানে আমার নিজের জন্যই আমি চেষ্টা করি যে আমাকে তো কিছু দেখাতে হবে আমার। তা সেই জায়গা থেকে ওইটা শুরু হলো। তারপরে আহ নর্থে একটা কাজ করি, নর্থের যাত্রা দিয়ে একটা গলিতে। তারপরে একটা কাজ করি, সেটা দক্ষিণ কলকাতার সমাজসেবী সংঘ,
19 সালে যে কাজটা করি, যে ওই অঞ্চলটা একটা বড় লোকের পাড়া এবং ওই আর্ট ডেকো স্টাইলের বিল্ডিং, আর তার পিছনে ছোট 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 ঘর আছে। তার মধ্যে কেউ সেলুন দোকানে কাজ করে সেই ভদ্রলোক থাকেন, কোনো কাজের মহিলা বাড়ির পেছনে থাকেন। তাদের নিয়ে আমি একটা কাজ করি 19 সালে, যে এই বাইরে থেকে আসা মানুষজন এবং তারা দুর্গাপুজোর সময় ব্রাত্যই এক প্রকার, এবং তারা ওই বাড়িঘর গুলোর পেছনে এক প্রকার লুকিয়েই থাকেন। তারা আমার কাজের বিষয় হয়ে ওঠে। মানে দুর্গাপূজায় তাদের শব্দগুলো আমি ব্যবহার করা শুরু করি। দুর্গাপূজার থিম মিউজিক যেভাবে আমরা দেখে আসি, খুব অন্যরকম একটা গ্র্যান্ডার আছে, বা তার একটা খুব সুন্দর একটা জায়গা আছে, সেগুলো থেকে ভেঙে আমি এইগুলোকে খোঁজা শুরু করি। 20 সালে আমি এটা কাজ করি দুর্গাপুজোতে। সেখানে ওই বালিগঞ্জের ওই ক্লাব, তারা 1 বছর ধরে একটা পাড়াকে, সেটা সুন্দরবনের পাশেই মাধবকাঠি বলে, মানে এটা হিঙ্গলগঞ্জ জেলার হিঙ্গলগঞ্জের মধ্যে একটা পার্ট। তো ওই 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 যে বালিগঞ্জ থেকে হিঙ্গলগঞ্জের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি হলো, সেইটাকে নিয়ে কাজ করি। সেই বছরটা ছিল আমফান, ওই গ্রামটা প্রায় ধূলিসাৎ হয়ে যায় আমফানে। তা সেইটা আমার কাজের বিষয় হয়ে ওঠে। এইরকম করে আমি আস্তে 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 কাজগুলোকে, মানে প্রত্যেক বছর হয়তো হচ্ছিল না, কারণ একটা কাজের ভাবনাও তো একটা সময় নেয়। কারণ এই ভাবনা নিয়ে, যেটা নাকতলায় কাজ করেছিলাম, অনেক দিনের একটা ভাবনা, কিন্তু কিভাবে করব সেটা বিভিন্ন ভাবে দেখছিলাম। আমি যখন অন্য কোনো প্রজেক্টে বা ইয়াতে পেন্টিং এ বা বিভিন্ন ভাবে যখন কাজ করছিলাম, সেগুলো খোঁজার চেষ্টা করছিলাম। কিন্তু এত বড় মাঠ পাওয়াটাও তো সবসময় হয় না দক্ষিণ কলকাতায়, এবং এতটা ফান। আমি যখন গ্যালারিতে, আমার একটা গ্যালারি গত বছর বলেছিল দিল্লিতে শো দেবে, তাকে প্রজেক্ট পাঠাতে হবে, সে হয়তো কিছু সামান্য টাকা সে ফান্ড করবে, কিন্তু এই ক্লাবগুলো 1 বছর আগে আমায় বুক করে নিচ্ছে। তারা জানেও না আমি ওখানে কি করব, তারা পুজোর আগে অব্দি জানে না আমি কি করতে যাচ্ছি। এবং সেইটা একটা বড় জায়গা ছিল আমার কাছে, একটা ইয়ে ছিল যে সেটা ফিরিয়ে দেওয়ার একটা জায়গা। মানে আমি পাড়াটাকে নিয়ে কোনো, পাড়ায় আমরা কাজ করে আসি, পাড়াটাকে ঢেকে মানে একদম চাপা দিয়ে একটা গলি দিয়ে ঢোকানো হয়, সেই জায়গাটা অন্ধকার করে রাখা হয়। আমার মনে হয়েছিল এই পাড়াটাকে যদি আমি নিয়ে একটা কাজ করি, সেই জায়গাটা ফাইনালি এত বছর পর আমি এটা করতে পারলাম, মানে আস্তে আস্তে বিভিন্ন তাহলে কাজ করার পর। তুমি কি মনে করো যে তোমার এই অন্য ধরনের দিকে যাওয়া, নয়ন শোভন জায়গাটাকে ছেড়ে এই যে বিষয়গুলোকে আরো কমপ্লিকেটেড এবং বিষয় নেওয়া, মানে যে যে বিষয়গুলো নিয়ে ফিল্ম হয় হয়, কিন্তু পুজো প্যান্ডেল হয় না, এটা তোমার কি মনে হয় আরো অন্য, মানে কোন দিকে যাবে, মানে কত দূর পর্যন্ত পুজোর যে একটা ঘেরাটোপ আছে, অদৃশ্য ঘেরাটোপ, কতদূর পর্যন্ত সেখানে জনগণ, এখানে তো অ্যাকচুয়াল জনগণের কথা বলছি আমরা, তোমার ভেপু বাজানোই বলো, যে সব মিলিয়ে জনগণ কত দূর পর্যন্ত জনগণ এটাকে নেবে? আমার মনে হয় কলকাতার জনগণই একমাত্র নিতে পারে। কারণ আমরা দেখেছি একই সাথে যখন আমরা দেখছি গণেশ পুজো হচ্ছে, মানে সেটা বোম্বেতে, এর সিকিভাগ এক্সপেরিমেন্টাল কাজকর্ম করা সম্ভব হয় না ওখানে। মানে ওখানে ওই সঞ্জয় লীলা বানশালীর মতন বড় বড় সেট হয়, আর আর কিছু পিলার টিলার এনে, আমি দেখেছি, আমরা সবাই দেখেছি, যেমন মানে টিভিতে নিউজে দেখায় যেরকম ভাবে আমরা দেখি, যে কিছু কাপড় ঝুলছে, তার মধ্যে একটা খুব বড় একটা মানে গণেশের মূর্তি। এইটা কলকাতাতেই সম্ভব, যে কারণ আমি এই কাজটা করার পর আমি প্রচুর মানুষকে মিট করি, মানে প্রচুর লোক, যেহেতু এখানে আমি আলাদা করে, এটাও আমি দেখছিলাম যে অটোস্ট্রিপের জায়গাটা যেরকম ভাবে বলছিলেন, আমি 4-5 বছর ধরে আমার নাম আলাদা করে থাকে না পুজো মণ্ডপে। ওখানে আমি প্রত্যেকের নামের সাথে আমার নামটা অ্যালফাবেটিক্যালি যেই জায়গায় পড়া কথা সেই জায়গাতেই পড়ে। আমার মনে হয় যে এতগুলো মানুষ একসাথে কাজ করি আমরা, হয়তো ভাবনাটা আমার, কিংবা আমি ওখানে ক্যাপ্টেন, কিন্তু ক্রিকেটের মাঠে যখন আমরা ক্যাপ্টেনের ইয়ে দেখি, সি লেখা থাকে হয়তো, কিন্তু তার ফন্ট সাইজটা তো একই থাকে। আমার মনে হয় যে আমি লাস্ট 4-5 বছর ধরে আমার মনে হয়েছিল যে এটা আমার কাজ মনে হয়নি, মানে আমার কাজ তো অবশ্যই আমার কাছে একটা আমার কাজই মনে হয়, কিন্তু আমার মনে হয় যে দিনের শেষে যখন মানুষজন দেখতে আসে, তারা যেন এই মানুষগুলোকে একটু হলেও চিনতে পারে, মানে যাতে যাতে ওখানে আমার ডিরেক্টোরিয়াল একটা পার্ট থাকে, কিন্তু পুরো কাজটা তো আমার হাতে হয় না, এতগুলো মানুষের সাথে কোলাবোরেটিভ কাজ হয় সেখানে। সেই জায়গাগুলো আমি রাখার চেষ্টা করেছি লাস্ট 5 বছর ধরে।
আমার কোনোদিন ব্যানারে আমি ছবি দিইনি, যে আমি একটা বড় করে ছবি আছে ব্যানারে, সেখানে আমার আমি নাম আছে, তোমাকে সেটা আমি তোমাকে রেকমেন্ড করব, স্ট্রংলি রেকমেন্ড করব, যে এই হৃদয়পুরের থিমটাকে নিয়ে তুমি নিজের কাজ করো কিছু, মানে টুকরো হুম টুকরো, অত বড় করে ওরকম না, মানে হুম অংশ নিয়ে। ধরো তুমি নদীর জল নিয়েই একটা প্রজেক্ট করলে, একটা ইনস্টলেশন, বা ধরো হুম ওই যে ভাঙা আলমারি, পুরো আলমারি বা ফটোগ্রাফ, এগুলো নিয়ে তোমার, আমার মনে হয় তোমার নিজের কাজের খোরাক অন্যভাবে করো। মানে জিনিসটা যে হুম হুম একভাবেই, তো অবভিয়াসলি তুই প্যান্ডেলের ওইটাকে একটা অংশ তুমি আবার রিক্রিয়েট করে তা নয়, সেটা ইন্টারেস্টিং হুম হবে হুম না। না, বুঝতে পেরেছি। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় তোমার এই 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 রেফিউজি কাজটা একটা স্কোপ আছে, কারণ আমরা অনেক, যখন মানে কাজ করেছি। তোমার অন্তত আমি 3-4টে প্রজেক্টের থেকে বেরিয়ে আসা দেখতে পাচ্ছি। আহ, হ্যাঁ, এই ঠিকই বলেছেন, কারণ ইয়ে এই কাজটা যখন আমি করি, আমার কাছে 4-5টা বড় বড় চওড়া ফাইল হয়ে গেছে, মানে কারণ হ্যাঁ, দুর্গাপুজোতে একটা অংশ দেখিয়েছি, মানে আমার কাছে যে ওই জায়গাটার ইতিহাস, ওই মানুষজনদের কথাবার্তা, সেটা একটা বড় অংশ আমার কাছে রয়ে গেছে। এবং আমি এই এই খোঁজটা অনেকদিন ধরে আমার ছিল, কাজের মধ্যে আমি খুঁজছিলাম, তা সেইটা এখানে তুমি গিয়ে এই পেয়েছি। কিন্তু রসদটাকে ব্যবহার করতে মানে এটা পারবে। আমার কাছে শেষ, ঠিকই বলেছেন, এটা শেষ কাজ নয়, মানে এটা হয়তো শুরুর হ্যাঁ, কাজটা তুমি এটা। একটা হুম স্কাল্পচারাল ইনস্টলেশন তোমার মানে বেশ কয়েকটা এর থেকে বেরিয়ে আসবে। যেরকম একটা বই লেখে যখন, সেই বইয়ের পার্ট হয়ে যায় অনেকগুলো প্রবন্ধ, বেশ হুম 3-4টে প্রবন্ধ বেরিয়ে এলো বইটা থেকে, বা বইটা লিখতে লিখতেই লোকে প্রবন্ধ পাবলিশ করছে, তারপরে একটা বই হচ্ছে। হুম অন্য দিক থেকে হতে পারে, সেটা তোমার একটা বড় সম্ভাবনা আছে। আর আমার যে শেষ প্রশ্নটা, এটা একটুখানি জেনারেল প্রশ্ন। এই যে তুমি নিজে কাজ করো, আর তুমি পাবলিক কমিউনিটি পার্টিসিপেশন বা এতে তোমার একটা বিরাট ইন্টারেস্ট আছে, যে আর্ট অ্যাজ সোশ্যাল প্র্যাকটিস, যেটাকে পশ্চিমের জগতে বলা হয় নতুন এখন, গত কয়েক বছরে খুব এটা জনপ্রিয় হয়েছে, আর্ট অ্যাজ সোশ্যাল প্র্যাকটিস। তা এই যে পাবলিক পার্টিসিপেশন বা জনগণের সঙ্গে একটা বা অডিয়েন্সের সঙ্গে একটা আদান প্রদানের জায়গাটা তুমি ইয়ে মনে করো, আর তুমি একটা কোলাবোরেটিভে চাঁদের হাটে তো বিলং করোই, এখানে প্যান্ডেলটাকে যদি আমি বাদ রাখি, ওই দুর্গাপুজোর কনটেক্সটটাকে যদি বাদ রাখি, তোমার কাজে এই পাবলিক, মানে মানে তুমি দুটো দুটো জায়গা আছে এই প্রশ্ন। একটা, যে তুমি কি মনে করো যে কি স্কোপ আছে পাবলিক পার্টি, আমি কি প্যান্ডেল বলছি না, তুই পুজো বাদ দাও, নিজের হুম যে কাজ সেটা তুমি একাই করো বা তোমার কোলাবোরেটিভের সঙ্গেই করো, কি স্কোপ আছে কলকাতা বা পশ্চিম বাংলা, আমি সারা ভারতবর্ষ দিয়ে অত বড় আলোচনায় যেতে চাই না, কলকাতা বা পশ্চিমবঙ্গে তুমি যে ধরনের কাজে প্রথম 3-4 যে দেখলাম, কি স্কোপ আছে পাবলিক এনগেজমেন্টের? আর দ্বিতীয়ত, যে তোমার এই যে পাবলিক এনগেজমেন্ট যে করছো, এখানে তোমার এর থেকে তুমি কি রসদ পাচ্ছ, এবং কলকাতায় কতটা স্কোপ আছে বলতে তোমার নিজের কি চিন্তা ভাবনার দিক থেকে তুমি কি করো, সেটা একটা। আরেকটা হচ্ছে সুযোগ, এখানে পাবলিক এনগেজমেন্ট, এটা একটু আমি শুনতে চাই, যে আজকে তোমরা চাঁদের হাট চালাচ্ছ, আমি কোনোদিন যাইনি সেখানে, কিন্তু ধরো এই পাবলিক এনগেজমেন্ট যে কাজের মধ্যে থাকে, সেটার হুম। কিরম সুযোগ আছে পশ্চিমবাংলায়, এবং তার থেকে তুমি কি রসদ পেতে পারো আর কি তোমার কাজে। হ্যাঁ, এটা তো আপনি আরো ভালো বলতে পারবেন, কারণ আমার মনে হয় যে আমরা যেভাবে এখন কাজকে দেখি, মানে আমাদের কাজের রিড করার যে জায়গাটা, সেটা তো একটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স থেকে দেখি। মানে আমরা এই পাবলিক কানেকশন গুলো, কিংবা পাবলিককে নিয়ে কাজ করা, তাদের এঙ্গেজমেন্ট, এইটা তো আমাদের ভারতবর্ষের পুরোনো কাজে আমরা দেখেই এসেছি। মানে পুরোনো কাজগুলোতে একদম, মানে আমাদের তো বই লেখার ইয়ে ছিল না, আমাদের তো শ্রুতি ছিল, আমরা শুনে অনেক কিছু ক্যারি করতে পারতাম, বা পাবলিক ছাড়া কোনো কিছু সম্ভবই হতো না। মানে মানুষগুলোই ক্যারি করতো, কারণ এইটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে বোধহয় মানে যে কোনো ফর্মে আর্টের এটা হয়ে এসেছে। আমরা যখন ইউরোপের মতন করে কাজ দেখা শুরু করলাম বা দেখানো শুরু করলাম, তখন ওটা ভেঙে গেল। ইউরোপিয়ানরা তখন বলা শুরু করলো যে আমরা অনেক বেশি পাবলিক এঙ্গেজ করে কাজকর্ম করি, বা তাদের টার্ম এগুলো। তো আমার মনে হয় সেই জায়গার খোঁজার সময় আমাদের মতন করে বোধহয় আছি, আমরা সবাই বিভিন্ন ভাবে কাজ করছি। প্রত্যেকের আমার মনে হয় একটা খোঁজার জায়গা এখানে না, তোমার চলে ধরো আসে। তুমি তো চাঁদের হাটে আছো, পাবলিক হ্যাঁ একটা কালেকটিভের সঙ্গে আছো,
এই যে হুম পাবলিক এনগেজমেন্ট, প্রথমত একটা কথা বলে রাখি, তুমি যেটা বললে শ্রুতির জায়গাটা, হুম আমাদের দুটো ব্যাপার আছে, কিন্তু এটা আমি সব সময় বলি যে গাছের তলার যে সিঁদুর মাখানো পাথর, ওটা কিন্তু ইনস্টলেশন নয়, ওটা না ইনস্টলেশন ছোট হাতের আই হুম দিয়ে, কিন্তু হুম ইনস্টলেশন অ্যাজ এ ক্রিটিক্যাল অ্যাভাঙ্গার্ড প্র্যাকটিস, সেই জায়গা হুম থেকে ওটা ইনস্টলেশন না। সুতরাং না শ্রুতির জায়গাটা যে বলছো, প্রথমত শ্রুতির জায়গাটা বলতে গেলে অনেক কথা বলতে, এই যে আমাদের যে স্মরণ করে সমস্ত লেখার আগে যে এই যে বেদ টেদ মুখে আওড়া, এটা কিন্তু ব্রাহ্মণরা, এর মধ্যে কাস্টের ব্যাপার আছে, এটা সবার করার অধিকার ছিল না, ব্রাহ্মণ হুম। ট্র্যাডিশন এটা। সুতরাং এটাকে আমি ক্রিটিক্যাল অ্যাভাঙ্গার্ড প্র্যাকটিসের মধ্যে আনতে চাইছি না, এটা তো জীবনের না, অংশ। আমি অন্য জায়গা তো থেকে বলছিলাম আর্ট যে আমাদের যখন বলছি, আর্টের কথা হুম যখন বলছি, তখন আমি হুম আর্টকে ক্রিটিক্যাল অ্যাভাঙ্গার্ড প্র্যাকটিস হিসেবেই দেখবো, এবং সেখানে পশ্চিমের গন্ধটা তুমি কোনোদিনই ওইভাবে তাড়াতে পারবে না, এবং তাড়ানোর আমার না মনে হয় না কোনো, এই যে আজকে রথিন যে স্মিথসনের ইয়েটা তুললো, আমি জানি অনেকে বলে এই দেখো আবার একটা আমেরিকান আর্টিস্টের, কেন নয়? আজকে হ্যাঁ বিশ্ব কেন নয় হ্যাঁ উষ্ণায়নে তুমি যে জল নিয়ে কাজ করছো, বলছে আজ থেকে আমার ধারণা আমাকে ওটা দেখে মরতে হবে না, তারপরে হবে জলের জন্য যুদ্ধ হবে পৃথিবী, হ্যাঁ, জলের ক্রাইসিস এমন হবে পৃথিবীতে, তখন হুম রবার্ট স্মিথসন আমেরিকান আর তুমি ইন্ডিয়ান কিনা, এই বোকার মতো প্রশ্নগুলো করে তো লাভ নেই। ঠিক সেখানে না রবার্ট স্মিথসনের কথা আমার মাথায় আসতেই পারে সেখানে। সুতরাং এটা হুম সেও ক্রিটিক্যাল অ্যাভাঙ্গার্ড প্র্যাকটিসে ছিল, তুমিও হ্যাঁ, তোমার তো ব্যাপারটা, তুমি এখানকার বিষয় নিয়ে করছো, সেটাই ইন্ডিয়ান, আর কিছু নয়। আজকে প্রিন্টিং না আর কিছু প্রেসকে নয় তো অ্যাকসেপ্ট করলেই হুম কি আমি ইউরোপিয়ান হয়ে গেলাম? আমি তো না বইটা যেটা একদমই না লিখছি সেটা তো ইন্ডিয়ার ব্যাপার। সুতরাং সেই জায়গাটা, কিন্তু আমার যে প্রশ্নটা, আম, যে তুমি যে একটা কালেকটিভে আছো, এখানে তুমি হুম কি দেখছো কলকাতা বা পশ্চিমবঙ্গে আর্ট অ্যাজ সোশ্যাল এনগেজমেন্ট, প্যান্ডেলের কাজের বা পুজোর কাজের বাইরে কি তার স্কোপ আছে বা অসুবিধে আছে? তোমরা কি পাচ্ছ? আম, তোমার ধরো আমরা ওই যে লাস্ট ইনস্টলেশন গুলো, হুম আমি ওগুলোকে তুমি বেহালা ফেস্টে করলে, সেখানে একটা সোশ্যাল এনগেজমেন্ট আছে, কিন্তু আমি জানি না কতটা বেহালা। ওই পাড়াতে হয়তো হয়, হ্যাঁ ঠিক আছে, সেটা নিয়েই তুমি বলতে পারো। ধরো তুমি চিন্তাহরণ চূর্ণ যে করলে, এটা তো কমপ্লিটলি একটা ইন্ডিয়ান কাজ আমার কাছে, এর যে ধরন ধারণ, তার যে মাইকে বলা, এটা তো আমাদের দেশের, এটা আরো কিছু কিছু দেশে আছে, আফ্রিকায় ওরম ভাবে সেই বিক্রি, এবং পশ্চিমেও অ্যাকচুয়ালি ওই মলম বিক্রি করে, এটা ছিল আগে মাইক দিয়ে। তা তুমি যে এটা করলে, এটার মধ্যে একটা অদ্ভুত একটা দেশজ ফ্লেভার আছে। আহ, আহ, তা এই ধরনের কাজগুলো নিয়ে তুমি যখন সোশ্যাল এনগেজমেন্টের কথা বলছো, এখানে হুম কতটা স্কোপ বা কতটা অসুবিধা? আমি হুম কলকাতা বা পশ্চিম বাংলার কথা বলছি। আহ, আমি আমাদের প্র্যাকটিস নিয়ে বলি, মানে আমরা লাস্ট প্রায় কয়েক বছর, মানে কোভিড এর আগে থেকেই শুরু করছিলাম যে আমরা যে পাড়াটায় থাকি, মানে আমাদের আমাদের স্টুডিও গুলো যেখানে, এটা চাঁদেরহাট বলে জায়গা, মানে এটা শস্যনার ভেতরে। তা আমরা আমরা একটা কমিউনিটি, কিন্তু একটা বড় কমিউনিটির মধ্যে আমরা, একটা খালপাড়, তার পাশের মানুষজন, আহ বেশ আমাদের মনে হচ্ছিল যে আমাদের কাজগুলো যদি সেই জায়গার সাথে জোড়া যায়, সেই জোড়ার চেষ্টাগুলোই করছিলাম অনেক বছর ধরে আমরা। ওই খালের গল্প, খাল মানে খাল ইরিগেশনের জন্য কাটা হয়, তারপরে খালটা এখন ড্রেন হয়ে গেছে। হ্যাঁ, তা তা সেই 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 খোঁজ, এবং ওইখানে বিহারিরা, বাংলাদেশিরা প্রচুর লোকজন ওখানে এসে আবার জমায়েত হয়, সস্তায় জমি পাওয়া যায় বলে, নিচু জায়গা, যেহেতু ওগুলো ড্রেন, শহরের বাড়তি জল পুরো ওখানে ভরে থাকে, এবং একটা ওয়েটল্যান্ড হয়ে থাকে। 6 মাস জলের তলায় মানুষজন মানে জল পাড়ি তাকে বেরোতে হয় বাড়ি থেকে। তো এই অঞ্চলের আলাদা একটা চেহারা, মানে সেটা তো গ্যালারির বাইরেই, কিন্তু সেই 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 জায়গাগুলোকে খোঁজার চেষ্টাই আমরা অনেকদিন ধরে করছিলাম। এবং আমাদের মনে হচ্ছিল যে উম কারণ প্রত্যেকের কাজের ধরনগুলো তো আলাদাই, মানে আর্টিস্টরা তো বেশিরভাগই ইন্ডিভিজুয়াল, মানে সেটাই তো হ্যাঁ, হওয়া স্বাভাবিক। সেটা হয় স্বাভাবিক, কখনো কখনো কালেকটিভ ভাবে কাজ করি আমরা, কিন্তু প্রত্যেকের একটা প্র্যাকটিস, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস প্রত্যেকের আছে। এবং যখন আমরা কালেকটিভ ওই জায়গা থেকে কাজ করছি, তখন অনেক ইন্ডিভিজুয়াল জায়গাগুলোকে ছেড়ে প্রত্যেকের একটা কমন জায়গায় আসতে হয়, তারপরে তো একটা কাজ তৈরি হয়। তা ওই 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 মানুষজন এবং ওই লোকাল মানুষজনদের ইনভলভমেন্ট, যেহেতু আমরা ওখানকার মানুষ, মানে আমরা খুব আউটসাইডার নই যে আমরা
বিদেশ থেকে কিংবা অন্য রাজ্য থেকে এসে ওই পাড়ায় কাজ করছি। তো সেইখানে আমাদের কানেক্ট করাটা অনেক ইজি, এবং আমরা ওই ওই অঞ্চলের সাপ নিয়ে কাজ করছি, ওই অঞ্চলে জল নিয়ে কাজ করছি, এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম ওখানে মাঝে মাঝে করছি। আচ্ছা, এই আর কাজের মধ্যে ধরো আমি একটা কথা বলি, কালেকটিভ কথাটা এখন সারা পৃথিবীতে কালেকটিভ, তো অ্যাডজেক্টিভ, কিন্তু কালেকটিভটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়। যে হুম, আর্টিস্টদের একটা কালেকটিভ মানে হচ্ছে, এটা কিন্তু গ্রুপ না, এটা জানো নিশ্চয়ই, যে কালেকটিভ হুম, কথাটার মানে হচ্ছে যে কাজটা হবে তাতে কোনো ইন্ডিভিজুয়াল নাম থাকবে না, নেপথ্যে হুম, নাম থাকতে পারে, কে কে হুম, পার্টিসিপেট, হুম, কিন্তু হুম, কাজটা পরিচিত হবে ওই কালেকটিভের নামে, চাঁদের ঠিক। হাট বা যে হুম, কালেকটিভ তার হুম। নামে। তা সেইভাবে কি তোমরা কাজ করো? হ্যাঁ, সেভাবেই কাজ করি। আচ্ছা, মানে যেখানে ইন্ডিভিজুয়ালের এর এই ইনস্টলেশন ওই ওরম না, পুরো না, জিনিসটা হবে কালেকটিভের আমাদের পরিচয়। শুরুটা ছিল ইন্ডিভিজুয়াল কাজকর্ম, আমাদের শুরুটা তাই, কারণ কালেকটিভ আচ্ছা, হতে গেলেও তো আমরা অনেকদিন ধরে কাজ করছিলাম, যেহেতু তরুণদা এই পাড়ায় মানে অনেক বছর ধরে নাটক, বাদল বাদল সরকারকে নিয়ে এসে নাটক করছে, ওয়ার্কশপ চলছে 5 বছর ধরে, এই গ্রামে গ্রামে গিয়ে এক্সিবিশন নাটক একসাথে দেখাচ্ছেন। তাই এইটা চলছিল, তারপরে ভবদার ওই পাড়াটায় ওর বড় হওয়া, ওই পাড়াটায় পরিচিতি, তারপরে আমরা উম, বড় হয়ে যখন জয়েন করলাম, আমরা খুব ছোটবেলায়, খুব আমাদের গ্রুপটা তো ওই রকম ছিল না, একটা মানে হঠাৎ করে আমরা এসেছিলাম, কারণ তরুণদের কাছে শিখতে শিখতে এসেছিলাম, মানে এক্সিবিশন করার জন্য আমরা গ্রুপে জয়েন করিনি। তা সেই জায়গা থেকে যেহেতু আমাদের কাজগুলো, সেটা সেটা সেই জন্য কালেক্টিভ হওয়াটা খুব ইজি হয়েছিল, পরিবারের মতো আমরা। এবং মানে তোমরা সবাই মোটামুটি ওই অঞ্চলের সঙ্গে যুক্ত, যুক্ত। কোনো না কোনো ভাবে হ্যাঁ, থেকে, বা হ্যাঁ, বড় মানে, মানে হয়তো ছোটবেলা থেকে বা নয়, কিন্তু মোটামুটি ওই অঞ্চলে তোমরা অঞ্চলের সঙ্গে পরিচিত। আহ, পরিচিত, হ্যাঁ। এবং সে কারণে যেটা হয়েছে যে ওই আমরা প্রথমে যখন কাজ দেখাচ্ছিলাম সবাই ইন্ডিভিজুয়াল কাজই দেখাতাম, তারপরে দেখলাম যে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস গুলো তো আমাদের আছেই, প্রত্যেকে আমরা আমাদের মতন করেই আমরা কাজ করি, এবং ইন্ডিভিজুয়াল জায়গাটা বাদ দিয়ে তো কোনোদিন কালেক্টিভ তৈরিও হবে না। হুম। তারপরে একটা কমন জায়গা খোঁজার চেষ্টা করি। উম সেই কাজের এইগুলোই, এটা যেটা আমরা এই বছর একটা কালেকটিভ কাজ, যেটা এসএসএ বলে, ইয়ে সুন্দরম, সেরিল সুন্দরম ফাউন্ডেশন একটা গ্র্যান্ট দেয়, সেটা আমরা পাই এবছর, যেটা ইনস্টলেশন আর্টের উপর। সেই ওই হ্যাঁ, অঞ্চলে শুনেছি, হ্যাঁ। খালপাড়েরই একটা হ্যাঁ, ইনস্টলেশন আর্ট আমরা ওখানে তোমাদের প্রজেক্ট কি করি। একটা গ্র্যান্ট পেয়েছো? হ্যাঁ, হ্যাঁ, মানে তোমরা কি ওটা জীবন গ্র্যান্টটা সুন্দরম কি ফাউন্ডেশন কালেকটিভ কালেকটিভ কাজের জন্য? কালেকটিভ কাজের জন্য। আচ্ছা, তাই এইবারে মূলত এই প্রশ্ন করি, আমার না যে শেষ না না, প্রশ্ন বলতে এইটা পারো। এইটা একটু প্রদীপ আর একটু বল, কারণ আমরা এই অ্যাওয়ার্ডের বিষয়টা ফেসবুকে দেখেছি। হ্যাঁ, বিস্তারিত হ্যাঁ, আর একটু বল, ব্যাপারটা কি হ্যাঁ। বলে। আহ আমরা, আমি যেটা বলছিলাম যে খাল নিয়ে আমরা অনেকদিন ধরেই কাজ করছিলাম, যে ওই ওই অঞ্চলে খাল, এবং সেটা বেশি বছরের খাল নয়, 50 বছর আগে কাটা খাল, এবং সেই খালটা একটা বড় খালে পড়ে, চড়িয়াল খাল বলে, যেটা বজবজের কাছে একটা জায়গা, চড়িয়ালে ওই খালটা গিয়ে গঙ্গায় মেশে। ওই তার আগে যে ছোট খালটা কাটা হয়, এবং সেটা আমাদের চাঁদিহাটের গায়ে, মানে খুবই পাশে, মানে 5 মিনিট 4 মিনিটের হাঁটা পথ। এবং ওই খালটার আহ উম চাষ ফুরিয়ে গেছে, জোয়ারের জল উঠতো, যেহেতু ওটা নিচু জায়গা, খেতে জল ঢুকতো এবং পরিষ্কার জলে আবার বেরিয়ে যেত। কিন্তু এখন যেটা হয়েছে, শহরের পুরো আবর্জনা বর্জ্য, এবং মানে জল ওইটা দিয়ে পাস করে, এবং যেহেতু তার মধ্যে প্রচুর ডিটারজেন্ট থাকে, প্রচুর আহ আরো জিনিসপত্র থাকে, যেগুলোতে ওই ওই ইকোসিস্টেমটাকেই ভেঙে দেয়, মানে ওখানে যে পোকামাকড় গুলো জলটাকে ভালো রাখতে সাহায্য করে, কিংবা ওই জলটা পরিষ্কারের জন্য যেই প্ল্যান্ট গুলো, গাছগুলো দরকার, সেগুলো তো আর নেই। তার ফলে একটা অদ্ভুত ওই জায়গার একটা অন্যরকম চেহারা তৈরি হয়। তা সেইটা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করছিলাম। আমরা কাজ করতে করতে আহ লাপ্তে কাপুং বলে একটা গ্রুপ, যারা খুব ইন্টারেস্টিং কাজ করে, নদী নিয়ে কাজ করে, ইয়েতে ব্যাংককের পাশেই, তা ইন্দোনেশিয়ান একটা গ্রুপ, তারা ওই জলের মধ্যে ল্যাব বানিয়ে কাজ করে, তাদের সাথে আমরা কথাবার্তা বলি, বিভিন্ন রকম এইরকম এক্সচেঞ্জ হয় প্রচুর, অনেক বছর ধরে। আমরা কাজটা দেখাইনি কোথাও এখনো, মানে মানে আমরা কাজ করছিলাম নিজেদের মতন করে, কারণ আমাদের প্র্যাকটিসের পাশে মনে হয়েছিল যে আমরা আহ আমাদের পাড়া, আমাদের অঞ্চল নিয়ে যদি আমরা আমাদের মতন করে কাজ করি, সেটা আর্ট নাও হতে পারে, সেটা কি হবে আমরা জানি না। তা সেইভাবে ওই কাজটা শুরু হয়। আহ
এবার যেই গ্র্যান্টটার কথা হচ্ছে এটা বিমান সুন্দরম ফাউন্ডেশন, যেটা এসএসএ বলে, যেটা এটা কি উম, কর্পোরেট ফান্ডিং? না, ওদের একটা বডি আছে বিমান সুন্দরমের একটা এসএসএ বলে, হ্যাঁ, সেন্ট্রাল সুন্দরম আর্ট ফাউন্ডেশন। আচ্ছা। ওরা আহ, ওরা কর্পোরেট টাকাটা নয় আসে এটা। থেকে? টাকাটা আসে ওরা, কোথেকে? আমার ধারণা ওদের একটা সিএসআর ফান্ড বা ওই ধরনের কিছু একটা হতে পারে, আচ্ছা, মানে ফান্ডের কর্পোরেট টাকা হতে থেকে। পারে, আমি সেটা জানি না, কিন্তু ওদের একটা বড় ফান্ড আছে হয়তো। সেরগিল ফাউন্ডেশন, সেরগিলের একটা ফান্ড বা বিমান সুন্দরম একটা ফান্ড জুড়েই হয়তো সেটা একটা ফান্ড ওরা প্রত্যেক 2 বছর ছাড়া বা 1 বছর ছাড়া দেয়। কারণ কারণ উম, তোমাকে আমি পরিষ্কারই বলছি, ইদানিং হুম। ফেসবুকে তোমরা এটা পাওয়ার পর একজন একটা পোস্ট দিয়েছিল, কর্পোরেটের কোলে বিপ্লবী আর্ট দোলে। হ্যাঁ, আমার মনে হয় এটা তোমাদেরই কটাক্ষ করে বলা, কিন্তু সেই জন্য আমি জেনে নিলাম কর্পোরেট ফান্ডিং কিনা। আচ্ছা, না, বিমান সুন্দরম কর্পোরেট কিনা জানি না, মানে তাহলে তো বিমান সুন্দরম নিজে করে গেছে এই ফাউন্ডেশনটা, এবং ফান্ডটা সে জোগাড় করে গেছে। এবার হ্যাঁ, যে বলেছে নিশ্চয়ই সে ভালোবেসেই বলেছে, আমি জানি না তার, হয়তো হ্যাঁ, ক্রাইসিস থেকে অনেক মানুষ বলে, কারণ হ্যাঁ, আমরা হ্যাঁ, তো হ্যাঁ, দেখে কিন্তু আসছি আমি যে বললাম যে হ্যাঁ, আদৌ কর্পোরেট কিনা ফান্ডিং, সেই জন্য ক্রাইসিস আমি তো থাকে, জিজ্ঞেস আমি করছি। জানি না কে লিখেছে, আমার আমার তো শুনে এখন ভালোই লাগছে, মানে তবু তো কিছু নিয়ে চর্চা হচ্ছে কলকাতায়, মানে এটা তো খুব কমে গেছে। তা তারা ভালো হোক খারাপ হোক, এটা খুব ইন্টারেস্টিং। তা আর যেটা ছিল তোমাদের যে কি এই আমরা ওখানে, কাজটা তোমরা এখন করছো, কমপ্লিট হয়নি? না, আমরা 3 বছর ধরে বিভিন্ন ভাবে করছি, মানে অনেক ফেজে আচ্ছা, আচ্ছা। বিভিন্ন, আমরা কোথাও দেখাইনি। এই প্রথম 4,000 থেকে একটা গ্রান্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, মানে যেহেতু ওই ইয়েটা দেখলাম আমরা। আর ওই ওই ওইটা ছিল, আমরা একটা জাদুঘর বলে একটা ইয়ে করি, মানে আমাদের প্রজেক্টের নাম জমা দিই, সেটা একটা ইনস্টলেশন ড্রয়িং করে কিরকম হবে, 1.5 বছরের প্রজেক্টে কিরকম হবে তার চেহারা কি, এবং কিভাবে আমরা ওই টাইম লাইনটাকে ভাঙবো, যে এই সময়টা বর্ষাটা রিসার্চের পার্ট, তারপরে পার্টটা এক্সিবিশনের, তারপরে ডকুমেন্টেশনের, সেইভাবে আমরা ওটাকে জমা দিই এবং এটা পাই। মানে সেই যেটা জমা দিয়েছিলে সেই কাজটা কি হুম। ইমপ্লিমেন্টেড হয়েছে? না, হবে। আচ্ছা, সেটা সেটা তুমি করবে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, এই তোমাদের এই যে ধরনের প্রয়াস, হুম। সোশ্যাল এনগেজমেন্ট, এটা তোমরা কলকাতা বা পশ্চিমবাংলার কলা জগতে কিভাবে গৃহীত বা হয় বা হয় না? তোমাদের অভিজ্ঞতা কি? খুবই ভালো, মানে খুবই ভালো। এখানে যারা মানে যাদেরকে আমরা দেখছি তারা অনেকেই এখানে এসেছেন বেশিরভাগই, এবং তাদের সাথে কথা হয় চাঁদের নিয়ে, আমাদের খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স, মানে কলকাতার সবাই বোধহয় আমাদের ভালোবাসে, বা বা অন্তত কোলে টোলে বলেনি। তা হ্যাঁ, তা সেইটা মানে তোমার আর আর এটা, কলকাতায় কলকাতায় তো এই ফান্ডিং এর কোনো জায়গা নেই, মানে না, কোনো পশ্চিমবাংলা জায়গা থেকে নেই। কোনো জায়গা নেই। আমাদের ফান্ডিং এর জায়গাটাই ছিল প্রথম যখন আমরা জমি কিনি, তখন আমি অনেক ছোট, মানে টিউশনের পয়সা, ছবি বিক্রির পয়সা টয়সা দিয়ে আমার জমিটা কিনেছি। সবাই ইন্ডিভিজুয়াল জমি কিনি, তারপরে একটা কমন স্পেস কেনা হয়, তার মধ্যে আমরা 4 বছর একসাথে দুর্গাপুজো করি তখন, মানে 2010 থেকে 2013 অব্দি। ওই 4 বছরের পয়সা দিয়ে ওই জায়গাটা শুরু হয়। যেমন রথিন যেমন বলছিল আগের দিন, মানে ওর প্রেজেন্টেশনের দিন, যে কলকাতায় একটা বড় ইনস্টলেশন প্রজেক্টের ফান্ডিং পাওয়াটাই মুশকিল। কেউ খুবই করতে মুশকিল। চায় না, 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 খুবই মুশকিল। না। বেশ ভালো। আচ্ছা, এইখানে এই যে এই কথাগুলো খুব হয়, এই কর্পোরেট এই যে এরকম ব্যঙ্গ করে লিখেছে, তো জানি না, মানে কর্পোরেট ফান্ডিং তো প্রয়োজন, আর্টিস্টদের তাহলে কাজ আমি খুঁজে করতে দেখবো, গেলে। আমি এটা না, আমি যেটা দেখিনি, আমি হয় খুঁজে শোনো, দেখবো। কর্পোরেট ফান্ডিং নিয়ে যেটা, মানে আমি এই লেখাটার কথা বলছি না, আমি জেনারেলি যেটা, যার জন্য খ্রিস্টো, স্মিথসন এরা কোনোদিন কর্পোরেট ফান্ডিং নেয়নি, কারণ তারা তখনই বুঝেছিল খ্রিস্টোর যে মুড়ে দিত, আইল্যান্ড মুড়ে দিচ্ছে, যে কোনোদিন কর্পোরেট ফান্ডিং নেয়নি। তার কারণ হচ্ছে, যেটা তুমি যদি একটা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করো, আর কংগ্লোমারেট, যে মাল্টি ন্যাশনাল কংগ্লোমারেট, তাদের কোন ব্রাঞ্চের একটা ব্যবসা এনভায়রনমেন্টকে নষ্ট করছে, তখন ওইটা তো পরস্পর বিরোধী হয়ে যায়। ঠিক, ঠিক, সেই একদম, জন্য একদম। বলে আর কি, কর্পোরেট তেলের কোম্পানির সঙ্গে আজকে তো কে কোন কোম্পানি বোঝা মুশকিল, কংগ্লোমারেট, তারা তাদের একটা ব্রাঞ্চ হয়তো তোমার এনভায়রনমেন্ট নষ্ট করছে, আবার আরেকটা ব্রাঞ্চ তোমাকে ফান্ডিং দিচ্ছে। আম, এই জন্য কর্পোরেট ফান্ডিং নিয়ে সবাই সন্দিগ্ধ, যদি তোমার কাজটা হয় সোশ্যাল এনগেজমেন্ট, তার মধ্যে এনভায়রনমেন্ট থাকে ইত্যাদি। সেইটাতে কিন্তু জেনারেলি আমাদের
হ্যাঁ সেটাই আমাদের পশ্চিমে এখানে এমনিও হতে আমরা পারে, আমাদের চাইলেও কাছে পাই না, ফান্ডিং মানে নেই। চাইলেও পাবো না, মানে হ্যাঁ আমাদের না এখানে না, ফান্ডিং কলকাতায় যদি থাকেও, ফান্ডিংটাই তো নেই তোমার সেখানে তোমার কর্পোরেট ফান্ডিং যদি থাকেও তোমার সেই তোমার যে যারা ফান্ড করছে তাদের পয়সাটা অন্যদিকে কোথায় কি ক্ষতি করছে, ঠিক ঠিক এই আর কি। ঠিক ঠিক। সেই জন্য লোকে সন্দিহান হয়, এটাই বললাম। আমরা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছি, দেখা গেল একটা প্লাস্টিক কোম্পানি ফান্ড করলো, সেটা তো রাইট, একদমই কাম্য নয়। প্লাস্টিক হ্যাঁ কোম্পানি ওভাবেও না, তুমি হয়তো যে যাদের কাছ থেকে তারা ওইরকম ভাবে তাদের একটা ব্রাঞ্চ সিস্টার কোম্পানি হুম, হয়তো ঠিক ঠিক দেখা, এই আর কি। সেই জন্য স্মিথসন বা খ্রিস্টো এরা কোনোদিন কর্পোরেট ফান্ডিং নেয়, ওই হুম ডোনেশন আর ওই দিয়ে করেছে। হুম। আর কারো কোনো প্রশ্ন আছে? চট করে, আমাদের সময় হয়ে গেছে, আমরা উঠবো এবার, যদি কোনো কুইক কোনো মন্তব্য থাকে। ঠিক আছে, তাহলে অনেক ধন্যবাদ প্রদীপকে, আজকে একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। আগের দিন রথিনের সঙ্গে হয়েছিল, তোমার আজকে একটা অন্যরকম হলো, নানান নিজের এবং প্যান্ডেলের কাজ দেখলাম। এই প্রথম পুজোর কাজ আমাদের এই প্রোগ্রামে দেখানো হলো। এটা ভালো একটা ডকুমেন্ট হয়ে থাকলো। তাহলে প্রদীপ, অনেক ধন্যবাদ, পরে কথা হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে শোনার জন্য। থ্যাংক ইউ প্রদীপ। গুড নাইট। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ মানে হ্যাঁ, মমতা থ্যাংক ভাই ইউ যখন ফোন প্রদীপ দা। করলো, না না হ্যাঁ খুব থ্যাংক ইউ। খুব ভালো হলো, খুব খুব ভালো একটা আলোচনা হলো, খুব ভালো।